রংধনু। দ্বিতীয়বার। ত্রিধা মোহিনী ছদ্মনাম। পর্ব 1। অন্ধকার ঘরে একটা ফ্রেমকে বুকে জড়িয়ে কাঁদছে মোহ। ফ্রেমে থাকা মানুষগুলো তার মায়ের ছবি। তার বাবা মায়ের ছবিটা দেখে কত রাত জেগে কেঁদেছে মোহ, হিসেব নেই। হ্যাঁ, হিসাব নাই, কারণ তার মা এই দুনিয়া ছেড়ে অনেক আল্লাহর কাছে চলে গেছে। মোহর ফ্যামিলি বলতে আছে তার বাবা, সৎ মা আর ভাই। বাবা আগে ভালোবাসা প্রকাশ করলেও এখন তা প্রকাশ করে না, কারণ তার সৎ মা চায় না মোহর উপর কোন আলগা পীড়িত দেখাক। মোহর মা মারা যায় দ্বিতীয়বার সন্তান জন্ম দিতে যেয়ে। দ্বিতীয় সন্তান যখন মৃত জন্ম নেয় তার মুখ দেখার আগেই মৃত সন্তান নিয়ে ওপারে পাড়ি জমায় তার না। মোহর মায়ের ইন্টারনাল ব্লিডিং হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি, বাচ্চা জন্ম দেওয়ার আগেই পেটেই মারা যায় সে। মোহর বয়স যখন 4 তখন মা হারা সন্তান সে। বাবা নতুন বিয়ে করল। চাচিরা ভালোবাসত যখন তার মা বেঁচে ছিল, মা মারা যাওয়ার পর সে অবহেলার পাত্রী হয়ে গেছে সে সবার কাছে। তার বাবা নতুন বিয়ে করল, তার মা মারা যাওয়ার 40 দিন হয়নি তখনও। নতুন মায়ের কাছে ভালোবাসা পাবার জন্য মোহ সারাক্ষণ ঘুরঘুর করলেও কপালে মার ছাড়া অন্য কোন তার শরীরে জুটেনি। সৎ মায়ের বাচ্চা হয়েছে 10 বছর পর, কিন্তু যখন থেকে উনি এসেছেন মোহকে সব ঘরের কাজ করতে দিত। মোহ আস্তে আস্তে যখন বড় হলো, সৎ মায়ের জেদ চাপল মোহকে বাড়ি থেকে বিদায় করার জন্য। ক্লাস 9-এ যখন মোহ উঠল, তার বিয়ে দিয়ে দেয়া হলো তার দ্বিগুণ বয়স্ক লোকের সাথে। বাবার পা ধরে বলেছিল, অনেক আকুতি মিনতি করেছিল যেন বিয়েটা না দেয়, কিন্তু লাভ হয়নি। তার সৎ মা বলেছিল যদি সে বিয়ে দিতে বাধা দেয় বাবাকে ডিভোর্স দিয়ে নিজের ছেলেকে নিয়ে চলে যায়। ক্লাস 9-এ মোহর বিয়ে হয়ে গেল একটা বয়স্ক লোকের সাথে। যখন শ্বশুরবাড়িতে গেল তখন যে জানতে পারল লোকের আগের স্ত্রী আছে, সাথে আগের 2টা বাচ্চা। মোহ ভেবেছিল এই বুঝি তার কপাল খুলল, কিন্তু যেখানে নিজে নিজেকে সে অপা ভাবে, কপালে কি করে সাথ দেয়। মোহর স্বামীর প্রথম স্ত্রী মোহকে দেখে আঁতকে উঠে কাছে এসে এক থাপ্পড় মেরে দেয়। নিজের বাড়ির লোক ডেকে আনে, বিচায় বসায়, কিন্তু মোহর স্বামী প্রমাণ করে মোহ আর তার ফ্যামিলি তাকে লোভ দেখিয়ে ফাঁসিয়ে বিয়ে করেছে। মোহর সৎ মাকে অনেক টাকা দিয়েছিল তিনি বিয়ের জন্য, কিন্তু তা প্রকাশ করল না বিচারের ভয়ে। অবশেষে মোহকে ডিভোর্স দিয়ে সমাজে চোখের কাছে আরও এক নতুন পদবিতে জড়িত করল, ডিভোর্সি। অদ্ভুত তাই না? জীবন কত সহজে রং বদলায়। ডিভোর্স দিয়ে মোহকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিল স্বামী নামক শ্বশুরবাড়ি থেকে। ছোট বয়সে মা হারালো, ছোট বয়সে ডিভোর্সি পদ পেল। জীবন কত কিছু শেখায়। 15 বছরের মোহ হাসতে ভুলে গেছে, খেলতে ভুলে গেছ। জীবনটা উপভোগ করার আগে অন্ধকারে ছেয়ে গেছে। ডিভোর্স হয়ে যখন মোহ আসলো তখন তাকে বাড়িতে ঢুকতে দিবে না তার সৎ মা জানিয়ে দেয়। কিন্তু তার সৎ ভাই তাকে অনেক ভালোবাসত। ছোট হলেও সব বুঝে ফেলত সে, মোহকে ঘরে ঢুকতে দিবে না বলে যখন বাদ সাধল তার ছোট ভাই রিহান। তুমি যদি আপুকে ঢুকতে না দাও, আমিও আপুর সাথে বাড়ি থেকে চলে যাব, রিহান বলেছিল। রিহানের বলার জন্য তার সৎ মা আসতে দিলেও সেদিন রাতে খুব মেরেছিল তাকে চুলার লাকড়ি দিয়ে। ব্যথাতে কাতর হয়ে সারারাত মাকে ডেকেছিল সে। দিন যায়, মাস যায়, বছরও গেল। মোহ 15 থেকে 21 বছরে পা দিল। সে এখন বর্তমানে সুপার শপে ছোটখাটো জব করে। কারণ সংসারে তার ইনকাম না থাকলে কপালে তার ভাত জুটবে না। অপরূপ অপসরীর অধিকার হওয়ার জন্য মোহর সৎমা তাকে আরও দেখতে পারে না। মোহর সুন্দরী থাকার কারণে অনেক বিয়ে এসেও ভেঙে গেছে। ওই যে সমাজের দেয়া নাম ডিভোর্সি। যতবার বিয়ে ভাঙে ততবার সৎমায়ের মারের শিকার হয় সে। কিন্তু 2বার থেকে রিহান বাঁচায় বলে মার খেতে হয় না তাকে। বাবা তার ব্যাপারে এত বেশি উদাসীন যে সবসময় তার সৎমায়ের কথাতে উঠে আর বসে। নিজের স্টাডির খরচটা শুধু নিজে নেয়। স্কলারশিপ পাওয়ার সুবাদে ভার্সিটির ফি তাকে দেয়া লাগে না, কিন্তু কোচিং করার জন্য তো টাকা লাগে। এইভাবে চলছে কায়নাত আফরার জীবন। আসবে কি কেউ জীবনে তার, নাকি এইভাবে ঘুটে ঘুটে মরতে হবে তাকে কে জানে। লন্ডন।
নামিদামি হোটেলে চোকমকে বেডের উপরে শুয়ে আছে নগ্ন অবস্থায় একটা বিদেশি নারী। মেয়েদের সাথে রাত কাটানো, ড্রিঙ্কস করা নিয়মিত অভ্যাস লন্ডনের টপ ব্যাচেলর বিলিয়নিয়ার ফাইজান ফারিস ফাজ। ব্রেকিং নিউজে কারো নাম থাকলেই এই সুদর্শন পুরুষ থাকবেই থাকবে। নাম, যশ, খ্যাতি, অহংকার, রাগ আর এটিটিউড রক্তে তার কুটে কুটে মিশে আছে। মেয়েরা এই 6 ফিট দেহের নীল চোখওয়ালা ফর্সা সুদর্শন পুরুষকে দেখে রাস্তা হুমড়ি দেয়। আর উনি এইসব হুমড়ি খাওয়া মেয়ে দেখে পৈশাচিক হাসি দেয়। একে তো তার চেহারা 2 টাকা। এত টাকা তার যে তার 7 পুরুষ বসে বসে খেতে পারবে। তার একটাই ধারণা, মেয়েরা শুধু টাকা বুঝে। হোটেল থেকে বের হয়ে আসে, আজ তার লন্ডনে শেষ রাত হয়তো, কারণ তার মা বাংলাদেশ ব্যাক করার জন্য আদেশ দিয়েছেন। বাংলাদেশ ব্যাক করার ইচ্ছা তার মনে যদিও বিন্দুমাত্র নেই, তবুও মায়ের কসমে বাধ্য হয়ে যাচ্ছে এক প্রকার। কাল বিকালে তার ফ্লাইট। গাড়ির উপর বসে আকাশের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়ছে ফারিস। অন্ধকার কিংবা আলো, আমি সবখানে সেরা। আমি রাজা। এই ফারিস কাউকে ভালোবাসতে পারবে না, কিন্তু ফারিসকে সবাই ভালোবাসবে। ভালোবাসা বলতে কিছুই নেই। আমি খারাপ, সো হোয়াট? আমি খারাপের রাজা। এই বলে বাঁকা হাসি দিয়ে গাড়ি নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্য ছুটল। আরেক দিক, বারান্দার ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে মোহ। তার ধারণা, সবথেকে যে তারাটি বেশি জল জল করছে সেটাই তার মা। আমি ভালো আছি মা, মোহ কথাটি বলে দীর্ঘশ্বাস ফেলল। সকালবেলা। সকালে সবার জন্য নাস্তা তৈরি করছে মোহ। ফজরের নামাজ পড়ে আর ঘুমায় না, যা কাজ বাকি থাকে তা করে, ডিউটিতে যায়, ডিউটি শেষ করে হয় কলেজ যায়, না হয় বাসায় ফিরে এসে কোচিং। আজও তাই নাস্তা বানিয়ে, নিজে অল্প খেয়ে ভাইকে নিয়ে বের হলো স্কুলের জন্য। স্কুল তার 8টায়, তাই তাকে দ্রুত স্কুলে ঢুকিয়ে দিল। তার ভাই যাওয়ার আগ দিয়ে টুপ করে বোনের গালে চুমু খেয়ে ভিতরে চলে গেল। মোহ হেঁটে সুপার শপে গেল। সুপার শপে বিভিন্ন লোক আসে, কেউ হয়তো বাজে ইঙ্গিত করে, কেউ বা বাজে প্রস্তাবও দেয়, কিন্তু কি আর করার, চাকরি না করলে খেতে পাবে না সে। সারাদিন কাজ সারতে, কলেজ যেতে, কোচিং সারতে মোহর আজ বাড়িতে যাওয়া হয়নি, কিন্তু বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছি তার ফিরতে দেরি হবে। সন্ধ্যাবেলা। দেরি হয়ে যাওয়ার কারণে মোহ রিস্ক নিল না হেঁটে যাওয়ার, বাসে উঠে পড়ল। এদিকে ফারিস বাংলাদেশ এসেই আগে নিজের ওয়ান নাইট স্ট্যান্ড ক্লাবে ড্রিঙ্কস করতে চলে গিয়েছে। সেখান থেকে বেরিয়ে নিজে গাড়ি নিজে ড্রাইভ করে ফিরছে বাড়ির দিকে, কারণ এখন না ফিরলে তার মা তাকে আস্ত রাখবে না। একদিকে মোহ বাসে করে আসছে, আরেকদিকে ফারিস তার নিউ ব্র্যান্ড ব্ল্যাক কারে করে আসছে। দুইজন এক রাস্তাতে করে ফিরছে, শুধু গন্তব্য বিপরীত। এর মধ্যে কই থেকে একটা বাইক এসে ব্রেক ফেইল করে ফেলেছে, মাঝখানে বাইক, দুই পাশে বাস আর কার। সময়মতো তারা দুইজন না থামালে আজ অঘটন ঘটে যেত। হুট করে ব্রেক করাই বাসের ঝাঁকিতে মোহ আঁতকে উঠে। এদিকে ফারিস গাড়িতে বসে ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে বাইকের উপর মানুষটার দিকে। বের হয়ে কিছু কিছু বলতে যাবে তার আগেই নিজের গাড়ির কাচ দিয়ে দেখতে পেল, বাসের জানালা দিয়ে একটা মেয়ে মুখ বের করে কি হয়েছে তা দেখছে। সাদা ওড়না মাথায়, দেয়াতে নুরানি ভাবটা যেন উপচে পড়ছে। মেয়েটা আর কেউ না, জানালা দিয়ে মুখ বের করে দেখছে মোহ যে বাইরে কি হচ্ছে। মোহকে দেখার সাথে সাথে ফারিসের সারা শরীর বেয়ে মনে কারেন্ট বয়ে গেল। চোখ দুটো স্থির, বুক ধকধক, মন অস্থির। বুকে হাত দিয়ে দেখল কেমন টিপটিপ আওয়াজ আসছে। আবারও তাকাতে যাবে মোহ, জানালার বাইরে মুখ রাখেনি, ভিতরে চলে গিয়েছে, কিন্তু তার আগে বাস তার কারোকে ক্রস করে চলে গেল। ফারিস বুকে হাত দিয়ে গাড়িতে ওইভাবে কিছুক্ষণ বসে রইল। নিজে নিজে বলে উঠল, ইম্পসিবল। কথাটা বলে রাগে মাথার রগ ফুটিয়ে তুলেছে, জোরে স্পিড বাড়িয়ে গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা দিল। রংধনু। দ্বিতীয়বার। ত্রিধা মোহিনী ছদ্মনাম। পর্ব 2। রাতের বেলা। দেরি করে পৌঁছাতে মোহর সৎমা নানান কথা শুনিয়ে ফেলেছে এখো। কিরে, কোন নাগরের সাথে লীলা করে আসলি যে এতক্ষণ লাগলো আসতে? কলঙ্কিনী মেয়ে সব, আমার সংসারে এসে অন্য ধ্বংস করার জন্য এসেছে। এইভাবে রাগে গজরাতে গজরাতে আরও নানান কথা তিনি বলেছেন। আহমা, চুপ করো তো।
বিরক্ত লাগছে এখন, রিহান কিছুটা চিল্লিয়ে বলল। তার মা চুপ হয়ে গেলেও আবার কিছুক্ষণ পর যে স্টার্ট করবেন উনি এটা জানা কথা। মোহ অভ্যস্ত হয়ে গেছে এইসব শব্দ শুনে, কিন্তু মাঝেমধ্যে খারাপ লাগাটা নাড়া দিয়ে ওঠে। আজ রাতে ভাত দিবে না তার এই সৎমা, এই জন্য সে পানি খেয়ে নিজের ঘরে খেয়ে ঘুমোতে গেল। ঘরে যেয়ে দেখল টেবিলের একপাশে কি ঢাকা আছে, উঠিয়ে দেখল ভাত রাখা আছে। চিরকুটে লিখা, ঝটপট খেয়ে ঘুমিয়ে যা আপু, প্লেটে ধুয়ে রেখে দিস। বেকুবের মতো রেখে দিস না। চোখে পানি টলমল করছে রিহানের চিরকুট দেখে। হাত ধুয়ে মুখ ধুয়ে ঘুমিয়ে গেল মোহ। রাত্রি 12টা। ফাজ পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করছে তার বড় সন্তানের কখন আসবে। তাদের অপেক্ষার বাসন ঘটিয়ে ফারিস এক গাদা অ্যাটিটিউড নিয়ে হাঁটতে হাঁটতে আসছে। পরিবারের সবাই দেখে খুশিতে ডগমগ করছে। এতক্ষণ কই ছিলি? ফ্লাইট তো কবে ল্যান্ড হয়েছে? এপ্রিল এগিয়ে এসে ফারিসের মা। একটু ব্যস্ত হয়ে গেছিলাম দেশে এসে মা। এখন অনেক টায়ার্ড আমি। ফ্রেশ হয়ে ঘুমাবো, ফারিস বলল নিজের শরীর থেকে জ্যাকেট খুলতে খুলতে। হো ঢং দেখো, ফারিহা ভেংচি দিয়ে বলল ফারিসের বোন। উপরে যা, যেয়ে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমা, সুলেমান বলল ফারিসের বাবা। ফারিস ফারিহার মাথাতে টোকা মেরে উপরে চলে গেল ফ্রেশ হতে। নিজের রুমে এসে ফারিস ফ্রেশ হয়ে উদাম গায়ে বেডে শুয়ে পড়ল উপুত হয়ে। কিন্তু যখনই চোখ বন্ধ করছে বাসের মেয়েটার মুখটা বারবার ভেসে উঠছে। কি জন্য ভেসে উঠছে সে নিজেও জানে না। স্টপ কাম ইনটু মাই ড্রিমস, বিড়বিড় করে ফারিস বলে ঘুম দিল। সকালবেলা মোহর সুপার শপ ছুটি আজকে। সেই সকালে এমনিতে তাড়াতাড়ি উঠে নাস্তা বানিয়ে ফেলে, আজও তাই নামাজ সেরে নাস্তা বানাতে বসে গেছে। নাস্তা সবাইকে খাইয়ে নিজে খেয়ে যখন পড়তে বসে আছে টেবিলে, তখনই তার সৎমা তার ঘরে এসে মুখের উপর বাজারের ব্যাগ ছিটিয়ে দিল। জমিদারের মতো বাড়িতে না থেকে বাজার করে নিয়ে আয়। খাচ্ছিস আর হাতির মতো ফুলছিস। শরীরে একটু হাওয়া বাতাস লাগা। সেলিনা বেগম, সৎমা লিখতে বারবার ভাল্লাগে না তাই নাম দিয়ে ফেললাম। পড়া ছেড়ে উঠে পড়ল মোহ। এমনিতে কাজের চাপে, কোচিং যাওয়ার চাপে পড়া হয় না। আজ একটু সুযোগ পেয়েছে তো আজকেও কাজ করা লাগবে না। কি আর করা, বেরিয়ে গেল বাজার করতে। 3 দিন পর ফারিস অস্থির হয়ে নিজের রুমে পায়চারি করছে। এত অস্থির তাকে কোনকালে দেখা যায়নি। সিগারেটের কয়টা প্যাকেট যে শেষ করে ফেলেছে তার হিসেব নাই। আমার আহার, নিদ্রা, শান্তি সবকিছু ওই মেয়ে কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে উধাও হয়ে গেছে। তাকে এত খুঁজলাম কিন্তু তার দেখা নাই। ইনভিজিবল নাকি? রাগে হাত মুঠো করে কথাগুলো বলছে ফারিস। ফারিহা ঘরে এসে দেখল তার ভাই হাত মুঠো করে গ্লাস শক্ত করে চেপে বসে আছে। ভাইয়া, কি করছিস? হাতটা কেটে ফেলেছিস তো? ফারিহা আর্তনাদ দিয়ে বলল। ফারিস তখনও স্থির হয়ে তাকিয়ে রয়েছে বাহিরের দিকে। তার এতদিকে মন নাই। ফারিহা হন্তদন্ত হয়ে ফার্স্ট এইড বক্স খুঁজে এনে ফারিসকে টেনে এনিয়ে বসিয়ে হাতের রক্ত মুছে দিচ্ছে। কি সমস্যা কি তোর ভাইয়া? 3 দিন হয়ে গেল তোর আসা, কিন্তু কারো সাথে সোজা মুখে কথা তো দূরে থাক। ঘর থেকে বেরো হসনি? কিছু হয়েছে তোর ভাইয়া? ফারিহা একটু নরম স্বরে জিজ্ঞেস করল। ফারিস একটা দীর্ঘনিশ্বাস ফেলে ফারিহাকে সেদিনের ঘটনা সব খুলে বলল। এরপর 3 দিন খুঁজেও সে পায় নাই মেয়েটাকে, এই জন্য মাথায় রক্ত চেপে বসে আছে তার। ফারিহা এতক্ষণ হা হয়ে কথাগুলো শুনছিল, আসলে তার কানটা মনে হচ্ছে তবদা খেয়ে গেছে। নাকি নিজেরই মেমোরি লস হয়ে গেল? যতটুক জানে তার ভাইয়ের স্বভাব সম্পর্কে, সে তখন ভালোবাসা দূরে থাক। ভালোভাবে কারো সাথে সোজা ভাবে কথা বলবে তাও না। তবে একটু মনে মনে খুশি হলো এই ভেবে যে তার ভাইয়ের রাজত্বে অন্য কোন নারীর আগমন ঘটেছে। দেখ, আমার ভাল্লাগছে না। তুই যা, পরে কথা বলবো তোর সাথে। ফারিস কেমন অসহায় ভাবে কথাটা বলল। ফারিহা কি বলবে বুঝতে পারছে না। আসলে সে কখনো ভাবতে পারে নাই তার ভাই এমনে আছড়ে পড়বে কোন মেয়ের জন্য। ভাইয়া, চিন্তা করিস না। যতটুক আমি বুঝছি, আল্লাহ যদি তোর মনের সহানুভূতির মাঝে পবিত্রতা খুঁজে পায়, অবশ্যই উনি তোকে ওই আপুর সাথে মিলিত করাবে। এই বলে ফারিহা নিঃশব্দে ঘর ত্যাগ করল। তাকে আমার হতেই হবে।
তাকে আমার না পেলে চলবে না। 3 দিনে আমার সবকিছু হারাম করে দিয়েছে, তাকে না পেলে আমার নিঃশ্বাস নেয়াটাও দায় হয়ে পড়বে। ফারিস বাঁকা হেসে আবারও ম্যানেজারকে কল দিল খোঁজ নেয়ার জন্য। বেলা 12টা। মোহ উত্তপ্ত রোদে দাঁড়িয়ে আছে, কলেজের একটা ক্লাস জয়েন দিবে এই জন্য, কিন্তু আজ রাস্তায় যেমন ট্রাফিক, ঠিক সেই লেভেলের গরমও পড়েছে। ঘামে পুরো মুখ ভিজে লাল হয়ে গেছে। অপরদিকে ট্রাফিকে আটকা পড়ে আছে ফারিস। সামনে ড্রাইভার আর ম্যানেজার, পিছনে সে। বিরক্তিতে মুখটা একদম বিষ হয়ে গেছে তার। এই আপনি বের হয়ে দেখেন তো কি সমস্যা? লাস্ট আধা ঘন্টা ধরে বসে আছি এইভাবে। যৎসব ফালতু এরিয়া। ফারিস রাগে কথাগুলো বলল। মোহ দাঁড়িয়ে দেখল এক পিচ্ছি রাস্তার মাঝখানে নিজের হাতে পড়ে যাওয়া আইসক্রিম তুলছে। আশেপাশে কত গাড়ি, কেউ যদি ঠেলা মেরে দেয়। ভাবতেই বুক ধুক করে উঠল তার। দ্রুত পদে পা বাড়িয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল। বাচ্চাটা ছিল ফারিসের গাড়ির সামনে, যখন মোহ বসা থেকে বাচ্চাটাকে কোলে তুলে দাঁড়ালো। ফারিস ওই মুহূর্তে পাশের জানালা থেকে চোখ সরিয়ে সামনে গ্লাস ভেদ করে চোখ পড়ল মোহর দিকে। চোখ তাৎক্ষণিকভাবে আটকে গেল। ঘামযুক্ত মুখ এতটা কি কারো মোহনীয় হয়? ফারিস ভাবছে, না, আর ভাবা যাবে না। যার জন্য আমার শান্তি গায়েব হয়ে গেছে সে দেখি আরামসে সেবিকা হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেদিন ভাবতে যেয়ে ওই উধাও ফারিস বলল। বাচ্চাটার মা মোহর কাছ থেকে তার নিজের কাছে নিয়ে ধন্যবাদ জানালো মোহকে। মোহ এখন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে, বুঝছে হাঁটা ছাড়া উপায় নাই তার। মোহর চলে যাওয়া দেখে ফারিস ম্যানেজারকে বলল, ফলো হার। আই নিড ইচ এন্ড এভরি ডিটেইলস অ্যাবাউট হার। এন্ড আই মিন ইট। আজকের মধ্যে চাই আমার। ফারিহা কলেজের ক্যান্টিনে বসে ফ্রেন্ডদের সাথে সিঙ্গারা খাচ্ছে। মুখে পানি দিয়ে গিলতে যাবে, ওমনে তার এক ফ্রেন্ড গাল চেপে ধরে নিয়েছে। সামলাতে না পেরে ফারিহার মুখ থেকে পানি বের হয়ে গেছে। খুক খুক করে কেসে উঠল। ফারিহা চোখ তুলে দেখল তার সামনে একটা পুরুষ দাঁড়িয়ে আছে, রক্তিম চোখ নিয়ে। তার পরনে শার্টটা ভিজা। বুঝতে পারল তারই মুখের পানি উনার শার্টে। ফারিহা কটমট করে তাকিয়ে থাকল ফ্রেন্ডদের দিকে, বেচারারা ও ভয়ে চুপসে গেছে। সরি বলতে যাবে, ওমনে ছেলেটা গ্লাস ভর্তি পানি ফারিহা মাথায় ঢেলে দিল। এমন ঘটনা আকস্মিকভাবে ঘটে যাওয়াতে সবাই দাঁড়িয়ে গেছে। কারণ, তারা জানে ফারিহার বাবা এক কলেজের শেয়ারে আছে প্লাস পলিটিশিয়ান। কেউ মজার ছলে হলেও ফারিহার গা ঘেঁষে না আর উনি পানি ঢেলে দিল। ইউকুয়াল নাও বেবি বলেই ছেলেটি চলে গেল। রাগে ফারিহার শরীর রি রি করে উঠছে। ক্যান্টিন থেকে বের হওয়ার আগে ড্রাইভারকে কল দিয়ে ডাকল। ড্রাইভার আসাতে ফারিহা চটজলদি উঠে পড়ল। গাড়ি আমি চালাবো। আপনি এই যে টাকা নিন। ট্যাক্সি ধরে বাসায় চলে আসুন ফারিহা বলে গাড়ি নিয়ে উঠে পড়ল। ফারিহা গাড়ি চালাচ্ছে। মাঠে দেখল ওই ছেলেটা বাইকের উপর বসে ফ্রেন্ডদের সাথে হিহি করছে। বিনা অপরাধে তার গায়ে পানি ঢেলেছে। ভাবতেই মনে হচ্ছে সারা শরীরে কেউ আগুন দিয়ে দিল। ফারিহা দেখল তারা যেখানে আড্ডা দিচ্ছে, ওখানে কিছু গর্ত হয়ে কাদা হয়ে আছে। জায়গাটা দেখে ফারিহা বাঁকা হাসল। গাড়ি চালিয়ে সেখানে জোরে ব্রেক কষে কাদার উপর ব্যাস কাদা যে ছিটে পড়ল ছেলেটির গায়ে। ফারিহা নিজের গ্লাস নামিয়ে চোখে সানগ্লাস দিয়ে বলল, নাও ইটস ইউকুয়াল বেবি। ফারিহা বাঁকা হেসে গাড়ির গ্লাস উঠিয়ে চলে গেল। ছেলেটি চোখমুখ শক্ত করে আছে। বুঝাই যাচ্ছে রাগে তার শরীর কেঁপে উঠছে বারবার। ব্রো, তুই ফারিহা ফাজকে চিনিস? ও তোর গায়ে এইভাবে কাদা ছিটালো কেন? রবি ফ্রেন্ড। চিনি না, তবে চিনে নিব খুব শীঘ্রই। আর নুহাস চৌধুরী কি জিনিস সেটাও বুঝাবো, এই বলে নুহাস গাড়ি নিয়ে নিজেও বেরিয়ে পড়ল। রংধনু সিজন 02। ত্রিধা মোহিনী মৃন্ময়ী। পর্ব 3। নুহাস বাড়িতে এসে অনেকক্ষণ যাবৎ দরজা আটকিয়ে বসে আছে, তার মা এত করে ডেকেও সে কোন রেসপন্স করে নাই। এখন ওর মায়ের চিন্তা শুরু হয়ে গেছে। ছোটবেলাতে এই অভ্যাসটা ছিল তার, প্রচণ্ড রাগলে নিজের রুমে এসে দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকত। আজ এত বছর পর ও কি নিয়ে আবার রাগারাগি করে এসে এমন দরজা আটকিয়ে বসে আছে?
বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার সুবাদে নুহাশ অনেক আলাদা সবার থেকে। বড়লোক বাবা মায়ের সন্তান নুহাশ হলেও অন্য সব সন্তানদের মতো বিগড়ে যাওয়া কোন পথ ধরেনি, না এমন কোন কাজ করেছে সে। নুহাশের চলাফেরা, কথাবার্তা আর বিহেভিয়ার সব হাই ক্লাস। নিজের পড়াশোনা শেষে বাবার অফিস জয়েন করা তার মাস 6 হলো। ফেভারিট কাজ হলো সে কার না বাইকে ঘোরাফেরা বেশি পছন্দ করে। তবে অফিস গেলে নিজের কার নিয়ে যায় সে। অপরদিকে ফারিহা এসে গোসল করতে ঢুকেছে। মেজাজ গরম হলেও বাজির উল্টার প্রতিদান দিয়ে একটু হলেও শান্তি লাগছে। সে কখনো কারো সাথে মিসবিহেভিয়ার করে না যতক্ষণ না সামনে থাকা ব্যক্তিটি করে, অথচ আজকে তার ভুল না থাকার সত্ত্বেও কিরকম পুরো ক্যান্টিন ভর্তি মানুষের সামনে পানি ঢেলে দিল। শাওয়ার শেষে নিজের রুমে এসিটা বাড়িয়ে দিয়ে গেঞ্জি আর প্লাজো পরে শুয়ে গেল। রুমের মিউজিক বক্সের ভলিউমটা আরেকটু বাড়িয়ে দিল। গান শুনলে মেজাজ তার ভালো হয়ে যায়, আজও তাই করল। ফারিস অনেকক্ষণ যাবৎ তার ম্যানেজারের অপেক্ষা করছে কিন্তু তার আসার নাম গন্ধই নেয়। ফোন করতেও ইগোতে বাধছে তার। রিচ এরোগ্যান্ট পারসন যখন কারো প্রেমে হাবুডুবু খায় তখনই সমস্যা হয়। ফারিস নিজের কেবিনের চেয়ারে পা উঠিয়ে ঠোঁটে এক হাত দিয়ে চোখ বন্ধ করে মোহর প্রতিবিম্বটা সামনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আজ চোখ বন্ধ করলে মোহর চেহারা ভেসে উঠছে না, বরং সে যে কাউকে অন্ধকারে কাউকে হাতড়ে বেড়াচ্ছে এইটা দেখাচ্ছে। কেবিনের দরজাতে বারবার টোকা পড়াতে ফারিসের ভাবনাতে ব্যাঘাত ঘটল। টেবিল থেকে পা নামিয়ে নিজের পায়ের উপর পা তুলে বসল। ক্রিম কালারের শার্টে মনে হচ্ছে পুরাই মাখন হয়ে আছে। কাম ইন, ফারিস গম্ভীর মুখে বলল। দরজা দিয়ে প্রবেশ করল ম্যানেজার। দেখে বোঝা যাচ্ছে যেন দৌড়ের উপর ছিলেন উনি। গুড নুন স্যার, ম্যানেজার উইশ করে নিজের ঘাম মুছল রুমাল দিয়ে। ইয়াহ, সিট ডাউন হাতের ইশারার মাধ্যমে বলে ফারিস বলে উঠল। ম্যানেজার বসে পড়ল অনেক ইতস্ততভাবে। যেটা জানতে বলেছিলাম জেনেছেন? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল ফারিস। হ্যাঁ স্যার, সব জেনেছি, ম্যানেজার উত্তর দিল। সো স্টার্ট স্পিকিং, ফারিস বলল। স্যার, মেয়েটার বিয়ে হচ্ছিল, ম্যানেজার একটু আমতা আমতা করে বলল। বিয়ে? একটু অবাক হলো ফারিস। ম্যানেজার পুরো মোহর জীবনে পুরা ইতিহাস ফারিসের সামনে খোলা বইয়ের মতো খুলে দিল। স্যার, মেয়েটি এত ভালো যে এত মার খায়, তার সৎমায়ের কাছে কখনো কারো সামনে দুর্নাম করে না। বাপ তার থেকেও নাই। নিজের খরচে নিজে চলে। জীবিত লাশের মতো জীবন তার। বিয়ে আসে অনেক, তবে সমাজে কিছু নিম্ন শ্রেণীর মানুষের জন্য আর হয় না। মেয়ের নাম কায়নাত আফরা মোহ। কোন ব্যাড রিপোর্ট পেলাম না, তার এক নিঃশ্বাস কথাগুলো ম্যানেজার বলল। ফারিস সব শুনে স্তব্ধ হয়ে গেছে। এত কষ্ট নিয়ে সে বেঁচে আছে? রাগে তার মাথা ছিঁড়ে যাচ্ছে মোহর জীবন নিয়ে যারা খেলা করেছে তাদের উপর। স্যার, আপনি মেয়েটার খোঁজ নিলেন যে? মানে কি করবেন তাকে? ভয়ে ভয়ে বলল ম্যানেজার। সি উইল বি মিসেস ফাইজান ফারিস ফাজ। নাও লিভ, চোখ মুখ শক্ত করে বলল ফারিস। ম্যানেজার সুরসুর করে বের হয়ে গেল। তবে তার মনে প্রশ্ন উকি দিচ্ছে যে এরকম সিম্পল মেয়ে, তার উপর তালাকপ্রাপ্ত মেয়ে, এরকম ধনী লোক বিয়ে করবে? নাকি এক রাতের বিছানা সঙ্গী? ফারিসের মাথার রগগুলো মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। যেমন রূপে যেমনভাবে যেমনই হও না তুমি, এখন থেকে এই মুহূর্ত থেকে প্রতিটা ক্ষণে ক্ষণে প্রতিটা শিরায় শুধু তুমি ফাইজান ফারিস ফাজের। ফারিসের কায়নাত হবে তুমি। এখন থেকে যে তোমাকে একটা সেকেন্ডের জন্য কষ্ট দেওয়ার কথা ভাববে তাকে আরো 10 গুণ বেশি কষ্ট দিব আমি। ফারিস অনেক চোখ মুখ শক্ত করে বলল। বি রেডি টু বি মাই ব্রাইড বেবি। বাঁকা হেসে মোহর নাম নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল ফারিস। মোহ বাসায় ফিরেছে। বাসায় ফিরতে না ফিরতে গালে আচমকা এক থাপ্পড় খেয়ে দরজার কোণাতে বাড়ি খেয়ে ঠোঁটের এক পাশ কেটে গেছে। মোহ তার ঠোঁটে হাত দিলে বুঝতে পারল কেটে গেছে অনেকখানি। কাজ কি তোর মরা মা কবর থেকে এসে করে যাবে? এত দেরি করলি কেন তুই? মোহ তো প্রতিদিন এই সময় আসে, তাহলে এইভাবে মারল কেন সে ভেবে পাচ্ছে না। মোহকে আরো কয়েক দফা মারল। রিহান বাইরে খেলতে গেছে বিধেও সেই সুযোগে আরো মেরেছে। তার বাবা টিভি অন করে চা খাচ্ছে।
রিহান যখন বাড়িতে এসে শুনল তার বোনকে মেরেছে, তার মাকে কয়েক দফা ঝাড়ল। ছোট হলেও সে মোহর কষ্ট নিতে পারে না। ব্যথাতে মোহ বিছানায় পড়ে আছে। শক্তিটুকু নাই যে উঠবে। রিহানকে ঘরে বন্দি করে রেখেছে ওর মা, যেন বাইরে না বের হতে পারে। একদিন পার হয়ে গেল, মোহ জ্বর নিয়ে ব্যথা শরীর নিয়ে পড়ে আছে। সুপার শপে যেতে পারে নাই সে। না রিহান আসতে পারছে, না কেউ মোহর সেবা করার জন্য আগাচ্ছে। মোহ তার এক মেয়ে কলিগকে অনেক কষ্টে মেসেজ করে দিয়ে বলেছে তার অবস্থা ভালো না। ফারিস পরের দিন যে সুপার শপে লোক দিয়ে খোঁজ নিয়েও মোহকে পায়নি। কি হলো তার? ফারিস মোহর চিন্তাতে ঘেমে গেছে। এপ্রিল ঘরে আসলো। জিজ্ঞেস করছে, কিছু হয়েছে তোমার, এমন লাগছে কেন তোমাকে? ফারিস তার ফিলিংস, মোহর জীবন সব খুলে বলল। আল্লাহ, কি বলিস? আর এখনো তুই বসে আছিস? ওর সৎমা যেমন বললি, না জানি নিখোঁজ হওয়ার পিছনে উনি না থাকে। এক্ষুনি চল ওর বাসায়। অ্যাড্রেস জানিস তো? নাকি ভ্যাবলার মতো নাক মুখ ফুলিয়ে আছিস? এপ্রিল এক প্রকার জোরে বলে উঠল। ফারিস তার মাকে সাথে নিবে না বলছে, কিন্তু তার মা জেদ ছাড়ছে না। শেষ নিজের মাকে বুঝিয়ে মোহর বাসার পথে রওনা দিল। রিহান কোন রকমের জোর করে বের হয়ে মোহর অবস্থা দেখে ভয়ে এক প্রকার কেঁদে দিল। ফর্সা শরীরে মারের দাগ কেমন ছোপ ছোপ হয়ে আছে। রিহান মোহর মাথায় জলপট্টি দিল। ডাক্তার তো ডাকবে না? তার মা বাপ নামে মানুষরূপী জানোয়ারগুলো। কলিং বেলটা বাজছে মোহদের বাড়ির। বিরক্তি নিয়ে সেলিনা বেগম খুলল। সামনে থাকা লোকটাকে দেখে উনার চোখ ছানাবড়া হয়ে গেল। মুখ দিয়ে গো গো করে একটা লাইন বের হলো, এত বড় আমেরিকার বিজনেসম্যান এখানে। সেলিনা বেগম সবসময় এই সুন্দরের পূজার। নিজের বয়সটা ভুলে যায় অলওয়েজ। সারাক্ষণ টিভি দেখার ফল এইটা উনি চিনতে পেরে গিয়েছে ফাইজান ফারিস ফাজকে। ফারিস সেলিনাকে ক্রোশ করে ভিতরে গেল। সব রুমে খুঁজতে শুরু করল মোহকে, আর সেলিনা বেগম তবদা খেয়ে ফারিসের কাজ দেখছে। রংধনু। দ্বিতীয়বার। ত্রিধা মোহিনী মৃন্ময়ী। পর্ব 4। ফারিস দেখল বাড়ির শেষ কর্নারের দিকে একটা খুপড়ি মতো ঘর থেকে হালকা আলো আসছে। ফারিস ওই ঘরের পিছে হন্তদন্ত হয়ে ছুটল। মোহ বিছানাতে জোরসর হয়ে শুয়ে আছে। মারের কারণে সারা গায়ে ব্যথা আর জ্বরে পুড়ে যাচ্ছে শরীর তার। ঠোঁটও ব্যথা করছে কেটে যাওয়ার কারণে। পিঠ হালকা দেখা যাওয়াতে মারের নীলচে দাগ দেখা যায়। ফারিস চেয়ে দেখল যখন মোহ শুয়ে আছে কেমন করে, আর পিঠের পিছে দাগ দেখে বুকটা ধড়াস করে উঠল। পাটা আগাচ্ছে না মনে হচ্ছে তার। ফারিস যখন কাছে গেল মোহ তখন অচেতন ঘুমেছিল। চেহারা দেখে ফারিসের চোখে পানি চিকচিক করছে। তার মায়ের ধারণা সঠিক। তার মোহকে অনেক বেরহম ভাবে মেরেছে এই মা নামে কুৎসিত মহিলা। ধরতেও ভয় পাচ্ছে যদি একটু ধরাতে লেগে যায় তার মোহর। ড্রাইভারকে অতিদ্রুত ফোন দিয়ে গেটের সামনে নিয়ে ডাকল, মোহদের বাড়ির। এত অগোছালো জীবনে কখনো কান্না কি জিনিস তার জীবনে ঢুকতে দেয়নি সে, কখনো কাউকে ভালোবাসতে হবে এটাও জানত না সে। কখনো কাউকে ভালোবেসে যে তার কষ্টে নিজের যে হাজারগুণ কষ্ট হবে এটাও ভাবেনি সে। কখনো কেউ তার রাজত্ব করা জীবনে নিজে এসে খুঁটি বসিয়ে তার প্রাণ হয়ে যাবে এটাও সে কখনো ভাবেনি। নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে চোখের কোণে এক পাশ মুছে মোহকে সাবধানতার সাথে কোলে নিল, যেন তার মোহ ব্যথা না পায়। মোহকে কোলে তুলে নিয়ে যাওয়ার সময় বাদ সাধল সেলিনা বেগম। এই তুমি এরে নিয়ে কোথায় যাও? তুমি চিনো ওরে? নামাও ওরে, সেলিনা বলল। ফারিস রক্তিম চোখে তাকালো সেলিনা বেগমের দিকে। সেলিনা বেগম কেমন যেন ফারিসের চাহানি দেখে ভড়কে গেল। ফারিস দেখল টি টেবিলে থাকা চায়ের মগ থেকে ধোঁয়া উঠছে। মোহকে একটু সোফায় বসিয়ে মগটা তুলে তার গায়ে ছিটা মারল। ওহ মা গো! এই বলে হাত পা ছুড়তে লাগলো সেলিনা। সবে তো শুরু। আমার মোহর গায়ে তিল তিল করে এতটা জয়টা আঁচড় টেনেছেন, তার সৎগুণ আপনাকে আমি ফেরত দিব। ওয়েট এন্ড ওয়াচ। আর এই বাড়ি নামক নরক থেকে নিয়ে যাচ্ছি, বেশি উল্টাপাল্টা তেরাবেকা করলে একদম পিঠের চামড় তুলে, রাস্তার কুকুরদের ওই চামড়া জুতা পরাবো আমি ফাইজান ফারিস ফাজ।
স্টে অ্যাওয়ে ফ্রম মাই মোহ। ফারিস কথাগুলো বলে মোহকে নিয়ে গাড়ির ভিতর ঢুকলো, কিন্তু মোহকে ঝাপটে ধরে কোলেই রাখল ফারিস। সেলিনা বেগম তখন ফু দিচ্ছে, তার হাতে পা শরীরের ফ্যানের বাতাস দিচ্ছে। রিহান গেছিল প্রতিবেশীর কাছে মোহর জন্য ওষুধ নিতে। রিহান ফিরে এসে শুনল পাড়ার লোকের কাছ থেকে মোহকে কোলে করে কোন বড়লোক ছেলে নিয়ে গেল। দৌড়ে বাড়িতে এসে তার মাকে দেখল হাতে পায়ে ফু দিচ্ছে। মা, আপুকে কে নিয়ে গেছে? তুমি আবার বিক্রি করে দিয়েছ? রিহান জিজ্ঞেস করল রেগে। সেলিনা বেগম ঠাস করে ওর ছেলের গালে মারল। ফাইভের পরশ, এত কিসের দরদ তোর ওই মায়ারোর উপর? তোর কি নিজের বোন লাগে? আমি যদি ওর বিক্রি করতাম, এখানে বসে নিজের পুড়ে যাওয়া জায়গাতে বসে বসে ফু দিতাম? সেলিনা বেগম রাগে গোজগোজ করতে বলল। রিহান মার খেয়েও কান্না আসেনি তার, বরং তার বোনকে এক অচেনা অজানা ছেলে নিয়ে গেছে তুলে, এই ভেবে তার ছোট মাথাতে আসছে। শপিং মল। এপ্রিল ফারিহাকে ফোন করে জানিয়েছে ফারিস তার ভাবিকে নিয়ে আসছে, কিছু ড্রেস নিয়ে আসতে কিনে। তাই আসছে সে। নুহাস ওর ফ্রেন্ডদের সাথে শপিং মলে দেখা কখরতে এসেছে, অফিস থেকে স্যুট পরে চলে এসেছে। ফারিহা অনেকগুলা শপিং করে নিচে নামছিল, পিছনে তার শপিং ব্যাগ ধরে আছে তার ড্রাইভার, তার হাতেও কিছু আছে। নুহাস তখন ফোনে কল অ্যাটেন্ড করতে করতে আসছিল। মনোযোগ দুইজনের দুই দিকে থাকার কারণে, বাহুতে ধাক্কা লাগার কারণে ফারিহার ফোন থেকে পড়ে যায় নুহাসের ডান হাতে লেগে। নুহাসও নিজেকে সামলে নিয়ে তাকায় ফারিহার দিকে। ফারিহাকে দেখে তার মেজাজ সপ্তমে। ফারিহা ফুল এভয়েড করল নুহাসকে, যেন সে চিনে না। নিজের হাতের ব্যাগগুলো উঠাতে সে ব্যস্ত হয়ে পড়ল। নুহাসের সেটা ইগোতে লাগল। তখন সে কি করল, ফারিহার ফোনের দিকে তার নজর গেল। নুহাস বাঁকা হাসি দিয়ে ফারিহার ফোনের উপর তার বুট পরা পা দিয়ে জোরে চাপ দিয়ে পুরো ফোনের ডিসপ্লে গুঁড়ো করে দিল। ফারিহা শান্ত দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে, যেন কিছু হয়নি। ইটস ফেয়ার ইনাফ নাও বেবি, নুহাস ফারিহার মুখের কাছে বলল। ফারিহার মুখ অসম্ভব লাল হয়ে আছে, কিন্তু সে নুহাসের দিকে তাকালো না। তার চোখে তার ফোন আইফোন 11 ম্যাক্সের দিকে, যা তার ভাই তার লাস্ট বার্থডেতে দিয়েছে। তার মন মেজাজ তখনই খারাপ হয় যখন তার বাবা মা আর ভাইয়ের দেয়া জিনিস যত্নে রাখার পর কেউ এসে নষ্ট করে। নুহাস দেখল ফারিহা কিছু বলছে না, তখন উঠে দাঁড়িয়ে হাতের চাবির রিং ঘুরাতে ঘুরাতে নিচে গেল। ফারিহা শান্তভাবে উঠে ব্যাগগুলো তুলে নিল, ফোনটা পাশের ডাস্টবিনে ফেলতে যেও ফেলল না। ব্যাগে ঢুকিয়ে নিল। বেশ কিছুক্ষণ পর নুহাস এসে নিচে দেখে ফারিহা তার গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। নুহাস ভেবেছে হয়তো ফারিহা তাকে সরজি বলতে এসেছে, তাই বাঁকা হাসি দিয়ে তার দিকে আগাচ্ছে। নুহাসের ভাবনাতে পানি ঢেলে ফারিহা তার হাতের পিছন থেকে একটা মোটা শক্ত ভারী লাঠি বের করল। নুহাসের দিকে তাকিয়ে ফারিহা বাঁকা হেসে নুহাসের গাড়ির গ্লাসে এক বাড়ি দিল। নুহাস যেন শক খেল এক প্রকার, ফারিহার এমন কাজ দেখে। পর পর এমন কয়েকটা বাড়ি মেরে নুহাসের গাড়ির 12টা বাজিয়ে দিল সে। ফারিস্তা ফারিহা ফাজকারও উধার রাখে না মিস্টার। সুদে আসলে খুব সুন্দর করে ফেরত দেয় সে। যোগ্যতা দেখে নেক্সট টাইম আমার ত্রিসীমানা আসার চেষ্টা করবেন আপনি। নাও ইটস টাইম টু শে ইউ দ্যাট ইটস ফেয়ার ইনাফ টুডে বেবি। নুহাসের কাছে ফারিহা ওর কানের কাছে মুখ নিয়ে বলল। নুহাসের কান দিয়ে ধোঁয়া বের হবে মনে হচ্ছে। ফারিহা তার হাতের হাতা উঠিয়ে গাড়িতে উঠে বসল। তার সামনে হাতের তালু ঝাড়ি দিয়ে ফু দিল নিজের সামনে থাকা চুলে। নুহাস ফারিহা কর্মকাণ্ডে এত বেশি অবাক হয়ে গেছে যে তার মানতেই অসহ্য লাগছে, জ্যামে হয়ে নুহাস চৌধুরীর গায়ে টক্কর দেয়। ফারিহা নিজের জুতোর দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে গাড়িতে উঠে পড়ে পিছন ফিরে তাকায় নিশে। তাকালে দেখতে পেত নুহাসের রক্তিম মুখটা। নুহাস নিজের গাড়িতে এক লাথি দিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, আই উইল নট স্পেয়ার ইউ ফারিস্তা ফারিহা ফাজ। দিস নুহাস চৌধুরী উইল শো ইউ সামথিং ফর ইউ সিউর। আরেকটা গাড়ি ডেকে নুহাস বাড়ির পথে রওনা দিল। রংধনু। দ্বিতীয়বার। ত্রিধা মোহিনী মৃন্ময়ী। পর্ব 5। ফারিস মোহকে নিয়ে বাড়ি পৌঁছালো, এপ্রিল অপেক্ষা করছিল তাদের।
ফারিস মোহকে কোলে তুলে নিয়ে আসলো ভিতরে। এপ্রিল দেখল তার ছেলের কোলে যে নারীটি আছে সে অচেতন অবস্থায় আছে। মেয়েটিকে দেখে এপ্রিলে বুক ধক করে উঠল, কি বেরহম ভাবে মেরেছে তাকে। সে নিজে ডাক্তার, তারপরেও আরও একটা এক্সপার্ট লেডি ডাক্তার আর নার্স আনলো বাড়িতে। ফারিস নিজের রুমে যেয়ে অনেক সাবধানের সহিত মোহকে শোয়ালো তার বিছানায়। মোহকে শোয়ানোর পর ফারিস এক ধ্যানে তাকিয়ে তার দিকে। এত রূপবতী তার মোহ! এরকম কোন মেয়েকে কেউ মারা তো দূরে থাক, ফুলের টোকা দেয়ার আগে 10 বার ভাববে। তার চোখের কোণে বারবার জল এসে জমছে, বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছছে। এপ্রিল তার ছেলের কাঁধে হাত দিল। ফারিস চোখটা বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, মা, ওকে আমার সুস্থ চাই। তোমার ছেলের নিঃশ্বাস তার মধ্যে। ওর যদি কিছু হয়, হয় আমি শেষ হব, না হলে এই দুনিয়া। আর ওর জ্ঞান ফিরলে বিয়ে করব আমি, সবকিছু ব্যবস্থা করছি আমি। তুমি শুধু ওকে সুস্থ করো মা। কিছুক্ষণ থেমে ফারিস তার মাকে সোফায় বসিয়ে আবারও বলা শুরু করল, মা, আমার মোহ কখনো মায়ের স্বাদ পায়নি তা মা মারা যাওয়ার পর। তাকে কখনো কেউ ভালোবাসে নি মা। তোমাকে তো সব বলেছি মা। প্লিজ মা, তুমি আমার মোহকে কখনো ফেলে দিও না। ওকে যে প্রচণ্ড রকমে চাই মা। ও আমার সবকিছুতে অভ্যাসে পরিণত হয়েছে। এপ্রিল তার ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, ফারিহা আর মোহর মধ্যে আমি কখনো পার্থক্য দেখব কখনো এটা এপ্রিল সুলেমান ফাজের ওয়াদা তোর কাছে। তুই বলার পর থেকে ও আমার সন্তান হয়ে গেছে। ওর পরিচয় হবে ও ফাইজান ফারিস ফাজের বউ। তার বাবা মা বলতে শুধু এপ্রিল আর সুলেমান থাকবে। ইভেন তুই কখনো ওকে ভুলক্রমেও কথা বলিস যদি হার্ট করে তোকে ছাড় দিব না আমি। ফারিস নিশ্চিত ছিল তার মা কখনো মোহকে ফেলবে না। তার মায়ের কাছে সে সবসময় সবকিছুর ঊর্ধ্বে ছিল। ফারিস তার মায়ের কপালে চুমু খেয়ে নিচে গেল কিছু ব্যবস্থা করতে। ফারিহা বাড়িতে এসে শুনল তার ভাবিকে বাসায় এনেছে। হাতে থাকা ব্যাগগুলো সোফায় রেখে হন্তদন্ত হয়ে ভাইয়ের রুমে ছুটল সে। ফারিহা রুমে যেয়ে দেখল তার মোহর শরীর দেখছে কোন জায়গাতে ক্ষত আছে কতখানি। এপ্রিল যখন মোহর পিঠ উল্টালো, মোটা কালসিটে দাগ দেখে ফারিহা বুকের উপর মনে হচ্ছে কোন ভারী কিছু চাপিয়ে দিয়েছে। ও আল্লাহ! এইটা বলে মুখে হাত দিল ফারিহা। এপ্রিল দেখল ফারিহা এসেছে, সে বলল জামা নিয়ে আসতে মোহর জন্য যে সে কিনেছে, সিম্পল আর হালকা জামা। ফারিহা জামা এনে দেয়ার পর, এপ্রিল আর ফারিহা মিলে তার জামা চেঞ্জ করে দিল। এরই মধ্যে ডাক্তার আর নার্স হাজির হলো। এরকম নির্যাতন কে করেছে? এইটা পুলিশ কেস ম্যাডাম, লেডি ডাক্তার এপ্রিলকে বলল। আগে ট্রিটমেন্ট শুরু করুন, পরে এইসব দেখা যাবে, এপ্রিল বলল। ডাক্তার ট্রিটমেন্ট শুরু করল। মোহর ক্ষতগুলোতে মলমও দিল। শরীরে যে পুষ্টির অভাব এটাও জানালো উনি। বিভিন্ন ইনস্ট্রাকশন দিল যা এপ্রিলের অজানা নয়, তারপরেও সে রিস্ক নিতে চায় না মোহকে নিয়ে। ইনজেকশন পুশ করে দিল। মোহ এখন ঘুমের দেশে তলিয়ে গেছে, সকাল ছাড়া উঠবে না। স্যালাইন চলছে তার শরীরের। ফারিস মোহর হাত ধরে বসে আছে। এপ্রিল পাশে এসে বলল, কিছু খেয়ে নে। আগে নিজে খেয়ে সবল হ, তারপর ওর জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকিস। সুলেমান পিছন থেকে বলে উঠল, বাবা, আম অলরাইট, ফারিস উত্তর দিল। আই নো ইউ আর মাই ব্রেভ সান। বাট তোমাকে খেতে না দেখে তোমার মা কষ্ট হয় তুমি জানো? সুলেমান ফারিসকে বলল। ফারিস খায়নি দেখে এপ্রিলও খায়নি। ফারিহা এর মধ্যে হাজির। বাহ! আমি বাদে ফ্যামিলি ড্রামা শুরু? ফারিহা ঘরে ঢুকতে ঢুকতে বলল। এই সময় এর মধ্যেও ফারিস হাসল একটু ফারিহার কথা শুনে। ফারিহা তার ভাইয়ের হাত ধরে বলল, আমার ভাইকে ডেয়ারিং মানায়। এমন লাদা পাদা না। আর তুই আমাদের জান। আর ও আঙ্গুল দেখিয়ে মোহর দিকে, তোর জান। কিন্তু তুই ভাববি ও আজ থেকে আমাদেরও জান। ফারিস্তা ফারিহা ফাজের বোন হিসেবে আমি তাকে দেখব? তাকে কখনো এক চুল কষ্ট পেতে দিব না। তুই ওর জীবনের কালি মাখা দিনগুলোকে রংধনুর মতো রাঙিয়ে দে। ফারিহা চোখ টলমল করছে। মোহকে দেখে তারাও যে তার মোহে পড়ে ফারিসের মতো বাকি সবাই উইক হয়ে পড়বে ওর উপর কে জানত। আসলে আল্লাহ আছেন বলে, মোহর কপালটা এবার ঘুরল। কিন্তু মোহ সে কি করবে জ্ঞানে ফিরে?
আমার ফোন কিনে দে ভাইয়া, ফারিহা বলে উঠল চোখ মুখে। ফোন? তোকে কিনে দিলাম না তোর কিছুদিন আগে তোর লাস্ট বার্থডেতে? ফারিস ভ্রু কুঁচকে বলল। ওইটা এক ইতর বেয়াদব ইবলিশ নামক এক প্রাণী ভেঙ্গে ফেলেছে, ফারিহা নাক ফুলিয়ে বলল। আমি যতদূর জানি আমার ফারিহা কাউকে এইভাবে বলে না। কি করেছে তোর? এপ্রিল এতক্ষণ সবার কথা চুপ করে শুনছিল। মা বাদ দাও। নট ইন্টারেস্টেড টকিং অ্যাবাউট হিম, ফারিহা বিরক্তি সুরে বলল। তাহলে দুইটা অর্ডার দিস। কালকে সকালে পেয়ে যাবি। একটা মোহ আরেকটা ফারিহার জন্য, সুলেমান বলল। ইয়াহ। ফারিস ফোনে জানিয়ে অর্ডার দিয়ে দিল দুইটা ফোন। এপ্রিল সবাইকে তাড়া দিল ঘুমানোর জন্য, কিন্তু ফারিস মোহকে ছাড়বে না, ও ঘুমাবে মোহর সামনে। ভাই, আমি থাকছি, তুই যা। আই প্রমিস, কিছু সমস্যা হইলে তোকে ডাকব। ফারিহা বলল। ফারিস তারপরেও শুনছে না, সে মোহর পাশে বালিশ রেখে শুয়ে পড়ল। এপ্রিল আর সুলেমান হাল ছেড়ে আগেই চলে গিয়েছে। ফারিহা যখন দেখল তার ভাই যাবে না মানে যাবে না। তোর ফোন দে, যাবি না তো? ফারিহা ভ্রু কুঁচকে বলল। আমার ফোন? ভুলেও না আইপ্যাড আসে, নিয়ে যা, ফারিস বলে মুখ বালিশে গুজল। ফারিহা আইপ্যাড নিয়ে চলে গেল। ফারিস দরজা লক করে, তার মোহকে দেখছে। মাঝে মধ্যে একটু করে ছুঁয়ে দিচ্ছে। মোহর ঠোঁটের দিকে তাকালে তার রক্ত গরম হয়ে যাচ্ছে, ঠোঁট ফুলে আছে কিভাবে? মোহকে দেখে তার বারবার একটা কথা মনে হচ্ছে, এই যে নারী তার সামনে আছে, এর মধ্যে তার অন্ধকার জীবনে ছোট একটা আলোর প্রদীপ নিয়ে এসেছে। যার আলোর তেজ অনেক। এই আলোতে তার অন্ধকার জীবনে আলোতে পরিণত হয়েছে। এই আলোকে কখনো নিভতে দিবে না সে। ফারিস এইসব ভাবছে আর মোহর দিকে তাকিয়ে আছে। চৌধুরী বাড়ি। গাড়ি ভাঙলি কিভাবে বাপ? সিরাজ বলল। নুহাসে বাবা। নুহাস হাত মুঠ করে বসে আছে, কি বলবে সে? শুরু তো আজকে সে করেছিল, সেদিনের রাগের বশে, কিন্তু সে নিজের হার মানতে নারাজ। থাক, আর জিজ্ঞেস করো না। আমি জিজ্ঞেস করেও উত্তর পায় নাই। গাড়ির দিকে তাকিয়ে মনে হচ্ছে কে ওর উপরে রাগ তুলেছে। সুমি বলল, নুহাসের মা। মা, আমার খিদে পেয়েছে। প্রশ্ন শেষ হলে খেতে দিবা কি? নুহাস বলল। আয় বাবা। আমি কিছু বলেছি তোরে? সুমি বলল। নুহাস ধোপাদপ পা ফেলে উপরে গেল, নিজেরে ফ্রেশ করে চেঞ্জ করতে। নুহাসের বাবা মা ছেলের এই রাগী ব্যবহার নিয়ে চিন্তিত। রাগলে একদম কেমন হয়ে যায় তার ছেলে, যারে তারে অপমান করে দেয়। কোন মেয়ে যে আছে তোমার ছেলের কপাল? সিরাজ দীর্ঘশ্বাস ফেলে বলল। আছে তো অবশ্যই। আমার ছেলে যদি বোম হয়, যে আমার ছেলের বউ হবে সে হবে বারুদ। আমার ছেলে তাকে এক ধমক দিলে, ওই মেয়ে আরেক 10 ধমক দিবে। আমার ছেলে একগুণ টেরা হলে, ওকে সোজা করার জন্য আমার বৌমা 10 গুণ টেরা হবে। সুমি বলল। এখন বুঝছি তোমার ছেলে এরকম কেন। মা ছেলে দুটোই এক, সিরাজ বিড়বিড় করে বলল। শুনতে পেয়েছি তোমার বিড়বিড়িয়ে বলা কথা। কাল থেকে সকালে উঠে নিজে চা বানাইয়া খাবা, আমারে বললে খবর আছে। সুমি রেগে বলে চলে গেল ওখান থেকে। আরে আমি কি করলাম? সিরাজ ভ্যাবাচেকা খেয়ে বলল। রংধনু। দ্বিতীয়বার। ত্রিধা মোহিনী মৃন্ময়ী। পর্ব 6। মোহ হালকা টিপটিপ করে চোখ খুলছে, কিন্তু মাথাটা মনে হচ্ছে প্রচণ্ড ভার লাগছে তার কাছে। চোখ খুলে আশপাশে দেখে মনে হলো সে কোন নতুন পরিবেশে এসে পড়েছে। হকচকিয়ে গেল, পাশে একটা মেয়ে তাকে ড্যাব ড্যাব করে দেখছে। স্যার! কিছুটা চিৎকার দিয়ে ডাকলো সামনে থাকা মেয়েটা। মোহ হকচকিয়ে গেল, একে তো সে জানে না কোথায় আছে দুই এই মেয়েটার চিৎকারে। মেয়েটির আবারও চিল্লিয়ে বলল, স্যার, সুন্দরী আফা উঠে গেছেনি। জলদি আহেন। মোহ ভাবছে মেয়েটার বার্নার চিৎকার দিয়ে কাকে ডাকছে, আর আমি এই বাড়ির মধ্যে ঢুকছি কেমনে, এই ভেবেই মাথা ঘুরতেছে। মোহ তার মাথা ধরে সোফায় বসল। কেমন যেন ভনভন করতেছে মাথাটা। এত শাউট করস কেন ঝুমা? একটা ভারী কণ্ঠস্বরের আওয়াজ পেয়ে মোহ চোখ তুলে উপরে তাকালো। মোহ দেখল একটা সুদর্শন পুরুষ মেয়েটিকে বকছে, 3/4 প্যান্টে, এশ কালারের টি শার্ট। মোহর মাথা চেপে ধরল আবার, কেমন যেন করতেছে মাথাটা। দেখ, তোর জন্য ওর মাথা ধরে বসে আছে।
যা নিচে। ফারিস তখন ছুটে এসে ঝুমাকে এইসব বলল। সেই ঝুমাকে দায়িত্ব দিয়েছিল যেন মোহ উঠলে নিচে যে খবর দেয়, কিন্তু তার আগে সে চিল্লিয়ে পুরা বাড়ি মাথায় তুলেছে। তুমি ঠিক আছো? ফারিস কাছে মোহকে ধরলে, মোহ ছিটকে দূরে সরে ভয় চিনে না, জানে না, অজানা বাড়ির অজানা জায়গাতে অজানা পুরুষ এসে তাকে ধরছে। কোথায় ব্যথা করছে বলো আমাকে? মা। ফারিস তার মাকে চিল্লিয়ে ডাকছে, আর মোহ মাথায় আসছে না কেন সে এরকম করছে। সে কি চিনে তাকে? এপ্রিল দৌড়ে উপরে আসলো, দেখল মোহ ফারিসকে ভয় পাবার কারণে তার থেকে দূরে কোণে চুপটি মেরে বসে আছে। এপ্রিল মোহর অবস্থা বুঝতে পেরে ফারিসকে ইশারা শান্ত হতে বলে, কিন্তু ফারিস অস্থির হয়ে গেছে মোহর অবস্থা দেখে। মারোর মাথায় পেইন হচ্ছে মেবি, দেখো তো কেমন করে ধরে বসে আছে। ফারিস অস্থির গলাতে বলল। এপ্রিল দেখল সে শান্ত হচ্ছে না, তখন পারতে সুলেমানকে ডাকল সে। সুলেমান বের হচ্ছিল কাজে, এপ্রিলের ডাকে উপরে আসলো। এপ্রিল ইশারায় ফারিসকে নিচে নিয়ে যেতে বলছে, কারণ ফারিসের এমন অস্থিরতা দেখে মোহর উপর খারাপ প্রভাব ফেলবে। মোহর কাছে এই পরিবেশ আর মানুষ দুটোই অজানা। সুলেমান নিয়ে গেল কোনোরকমে ফারিসকে নিচে। এপ্রিল মোহর কাছে যে তার মাথায় হাত বুলালো। মোহ একটু দূরে সরল ভয়ে। হে হানি, ইটস মি। ডোন্ট স্কেকায়ার্ড। হুসস। মোহকে এইভাবে সান্ত্বনা দিয়ে এপ্রিল বুকের মধ্যে তাকে চেপে ধরল। মোহ ও আশ্রয় পেল বহুদিন বাদে, মায়ের স্নেহের পরশ হালকা অনুভব করল এপ্রিলের কাছে। এপ্রিল মোহর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছে, আমার মামনিকে এখন আমি নাস্তা খাইয়ে দিব আর দুই মামিয়ে মিলে গল্প করব। ঠিক আছে? মোহ হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এপ্রিল ঝুমাকে ডেকে নাস্তা আনালো, ঝুমার সাথে মোহর পরিচয় করিয়ে দিল। মোহ মিষ্টি করে হাসল। ঝুমা একটু খাটো তবে দেখতে সুন্দর, অনেক শ্যাম বর্ণের হলেও। এপ্রিল মোহকে খাওয়াচ্ছে আর এটা সেটা গল্প করছে। মোহ মনে হচ্ছে তার মায়ের সাথে কথা বলছে। আচ্ছা, সব মায়েদের শরীর থেকে কি মিষ্টি মিষ্টি ঘ্রাণ আসে? জ্ঞান হবার পর থেকে মোহর কপালে মার ছাড়া কিছুই পায় নাই। এপ্রিলের কথাতে সে মনে হচ্ছে তার মা পেয়েছে। এখন কিছু কথা বলি, তুমি মন দিয়ে শুনবে ঠিক আছে? এপ্রিল মিষ্টি করে হেসে বলল। মোহ ও একটু হেসে বলল, যে ছেলেটা তোমার জন্য অস্থির হয়েছিল না সকালে, ঝুমাকেও বকল, সেইটা আমার ছেলে ফাইজান ফারিস। ফাজ। এপ্রিল বলল। এপ্রিল শুরু থেকে শেষ অবধি অনেক গুছিয়ে বুঝিয়ে মোহকে সমস্ত কথা বলল। তাকে কিভাবে চিনে, তার সৎমায়ের আচরণ, সবকিছু। বাড়ির সবাইকে তাকে কিভাবে চিনে, ফারিসের চিন্তা, অস্থিরতা সবকিছু খুলে বলল সে। সবকিছু শুনে মোহর চোখে পানি এসে গেল, আর সে ভাবছে কেউ কাউকে কখনো এত বেশি ভালোবাসতে পারে? কাউকে এতটা চাইতে পারে যে তার জন্য সমস্ত দুনিয়ার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে পড়ে? কিন্তু মা, আমার জীবনে অনেক বড় দাগ আছে, আমি যে ডিভোর্সি। মোহ কাঁদতে কাঁদতে বলল। হুসস। তোর পরিচয় হবে শুধু আজ থেকে একটাই, যে তুই ফাজ বংশের পুত্রবধূ। এপ্রিল মোহকে বলল। মোহ এত খুশি পেয়ে মনে হচ্ছে আল্লাহ তার উপর মুখ তুলে চেয়েছে। তার ভাগ্যে মা, বোন, বাবা আর এই ব্যক্তিটি তার কপালে দিয়েছে। দ্বিধা, সংকোচ, ভয় আর অনেক কিছু একসাথে এসে ভিড় খাচ্ছে মোহর মনে। তার ছোট ভাই রিহানের কথা বেশ মনে পড়ছে তার। এপ্রিল চলে যাওয়ার পর মোহ গোসল করে বের হলো। এপ্রিল তার জামাগুলো আলমারিতে সাজিয়ে দিয়ে গেছে। চুল মুছছে মোহ আর এক ধ্যানে সামনে থাকা গোল একুরিয়ামের একটা গোল্ড ফিশের দিকে তাকিয়ে আছে। মাছটা শুধু এদিক সেদিকে নাইচা বেড়াচ্ছে। ফারিস নিচে থাকতে না পেরে উপরে আসলো। উপরে এসে মোহকে কমলা রঙের জামাতে দেখে তার উপর দুধে আলতা রং, সৌন্দর্য উপচে পড়ছে। পিঠের মারের কালসিটে দাগগুলোও বোঝা যাচ্ছে। ফারিস আস্তে আস্তে মোহর পিছনে গিয়ে দাঁড়ালো। মোহ ঘুরতে যেয়ে ফারিসের নাকের সাথে নিজের নাকের ধাক্কা খেল। মোহ নাকে হাত দিয়ে চোখ তুলে তাকালো, দেখল সকালের ছেলেটি এটা। ইনি মায়ের ছেলে ফারিস। মোহ চোখ নিচু করে মাথা ঘুরিয়ে সরতে গেলে ফারিস মোহর কোমর টেনে তার দিকে ঘুরিয়ে কোমরে চাপ দিয়ে মোহকে একটু উপরের দিকে তুলে
মোহ এই প্রথম কোন ছেলের স্পর্শ পেয়ে কেমন যেন আঁতকে উঠেছিল, কিন্তু নিজের শরীরের শিরা উপশিরায় যে ক্ষুদ্র ক্ষুদ্র শিহরণ বয়ে যাচ্ছিল সেটাও সে বুঝতে পারছিল। অনেক হয়েছে ঘোরাঘুরি, আর না। এখন থেকে তোমার শ্বশরীরের, তুমি সহ সর্বক্ষণ আমার কাছে উপস্থিত থাকবে। আর হ্যাঁ, প্রথম যদিও আমি তোমার কাছে নতুন মানুষ, তবুও একটা কথা ক্লিয়ারলি শুনে তোমাকে এই যে ধরেছি সেটা ছাড়ার জন্য নয়। কেউ এইটা ছাড়ানোর চেষ্টা করলে বা তুমি চেষ্টা করলে, মোহর ঠোঁটে বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঠেকিয়ে, নেক্সট আর চাঁদমা আর সূর্য মামাকে দেখতে পাবে না। ফারিস মোহর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে কথাগুলো বলল। নিচে চলো। ফারিস মোহর মুখে ফু দিয়ে হাত ধরে নিচে টানতে টানতে নিয়ে গেল লিভিং রুমে। ফারিস আর মোহ যখন নিচে নামল তখন দেখল, মোহর সৎমা আর বাবা ঢুকছে গার্ডের সাথে জোরাজুরি করে। ফারিস চোখের ইশারায় ঘাড় বেঁকিয়ে গার্ডদের বাধা দিতে না করে তাদের। জান অসভ্য লোক, গার্ড বিড়বিড় করে বলল। মোহ ওর সৎমাকে দেখে লাস্টমারের কথা মনে পড়তেই ফারিসের পিছে লুকিয়ে পড়ে, আর তার হাত দিয়ে ফারিস দুই হাত খামচে ধরে থরথর করে কাঁপছে। এপ্রিল বুঝতে পেরে ফারিসকে সামনে আগাতে ইশারায়, আর উনি মোহর হাত শক্ত করে ধরে। এপ্রিলকে এক হাত মোহ অনেক শক্ত করে ধরে আছে, ও ভাবছে আজ আবার ওকে নিয়ে যে মনে হয় মারবে। ফারিসের চোখ স্থির দৃষ্টিতে এখনো তাদের দিকে। হেঁটে হেঁটে সোফায় বসল পায়ের উপর পা তুলে। কি চায় এখানে? এখানে কোন ত্রাণ বিতরণ কিংবা টাকা ছিটানো হচ্ছে না যে আপনারা আসছেন? ফারিস বাঁকা ভাবে উত্তর দিল। সেলিনা আর তার স্বামীর মুখ অপমানে লাল হয়ে গেলেও দাঁত মুখ খিচে বলল, আমাদের মেয়ে তুলে এনে গুন্ডামি করে, আমাদের অপমান করেন আপনি? মোহর বাবা বলল, কে আপনার মেয়ে? ফারিস একটু থেমে বলল। সেলিনা কারো তোয়াক্কা না করে মোহকে এপ্রিলের পিছন থেকে টানতে যাচ্ছিল। খবিশ মহিলার নখ বড় হওয়ার কারণে মোহর হাত ধরে টানাতে আঁচড় কেটে দিল। আহ! মোহ ব্যথাতুর আওয়াজ। এপ্রিল সাথে সাথে সেলিনাকে এক থাপ্পড় মেরে বসল। সেলিনা এক থাপ্পড় খেয়ে নিচে তবদা খেয়ে বসে পড়ল। সাহস তো কম না, আমার মেয়েকে আমার সামনে আঘাত দেন? বের হন এক্ষুনি, এপ্রিল রেগে গিয়ে বলল। মোহর বাবা এসে সেলিনাকে তুলল আর সে জানালো, মোহকে খুব শীঘ্রই নিয়ে যাবে। মোহ তাদের কেউ না, তাই বেআইনি করে রাখতেও পারবে না। মোহর কাঁপাকাঁপি দেখে এপ্রিল তাকে দ্রুত পদে ঘরে নিয়ে গেল। এদিকে ফারিস কাকে ফোন দিয়ে বলল, সন্ধ্যায় সব রেডি চায় বাবা। রংধনু। দ্বিতীয়বার। ত্রিধা মোহিনী মৃন্ময়ী। পর্ব 7। 2 দিন পর। সকাল থেকে ফাজ ম্যানশন খুব জোরসে পুরা বাড়ি সাজানো হয়েছে, আর অনেক মানুষ কাজ করছে। মোহ জানালা দিয়ে দেখছে, এত সাজ আর এত মানুষ কখনো দেখে নাই সে। সকাল সকাল ওমন ঘটনার পর থেকে মোহ ঘর থেকে আসে নাই। তার মনে এটাও চলছে তার এখানে থাকা ঠিক হবে না। যদি উনার ক্ষতি করে দেয় বা এই পরিবারে সে সবরকম আদর ভালোবাসা পেয়েছে, এখন তার কারণে যদি এই সব মানুষদের ক্ষতি হয়ে যায়, এটা তো সে চায় না। ফারিসের মুখের সামনেও সে আসেনি। তার প্রচণ্ডভাবে নিজের উপর ঘেন্না আসছে এই ভেবে যে নিজের ভালো দেখতে যে সে এই ফ্যামিলির ক্ষতি করতে পারে না। মোহ আর 7-5 না ভেবে ঘর থেকে বেরিয়ে গেল সবার আড়ালে, উদ্দেশ্য তার রেলস্টেশনে যাওয়ার। মোহ যে কাপড়ে ছিল সে কাপড়ে বের হয়ে গিয়েছে। এদিকে ফারিহাকে ঘরে পাঠিয়েছে এপ্রিল যে মোহকে রেডি করিয়ে দিতে সন্ধ্যার জন্য। দুজন একসাথে রেডি হবে আর আলোচনাও করবে। ফারিস ও মোহর সামনে আসেনি এই ভেবে যে হয়তো শকে আছে, এই পরিস্থিতি বা তাকে মেনে নিতে সময় প্রয়োজন এই জন্য। কিন্তু কে জানত মোহ অন্য প্ল্যান করে বসে আছে। ফারিহা ঘরে এসে বসে আছে আর মোহকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। আধা ঘন্টা ধরে খুঁজে যাচ্ছে সে, কিন্তু মোহর কোন দেখা নাই। নিচে যে নার্ভাস হয়ে এপ্রিলকে জানালে সে তাৎক্ষণিকভাবে সুলেমানকে ইনফর্ম করে। সুলেমান ফারিসকে জানানোর আগে নিজে একবার খুঁজে দেখার ট্রাই করল, কিন্তু কোন হদিশ নেয় মোহর। সবার মুখে অন্ধকার নেমে আসছে। ফারিস ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সবার দিকে, যে কি হলো। ভাইয়া ভাবিকে পাওয়া যাচ্ছে না, ফারিহা ভয়ে ভয়ে জানালো। পাওয়া যাচ্ছে না মানে? কোথায় যাবে সে? পাল্টা প্রশ্ন ফারিসের। জানি না ভাইয়া। 1 ঘন্টা ধরে আমি আর মা, বাবা খুঁজছি, ফারিহার উত্তর।
1 ঘন্টা ধরে খুঁজছিস আর এখন জানাচ্ছিস আমায়? চিল্লিয়ে বলছে ফারিস। শান্ত হ। এইভাবে না চিল্লিয়ে খুঁজি কোথায় গেল মেয়েটা, এপ্রিল চিন্তিত সুরে বলল। ওকে যদি কেউ নিয়ে যায় তাকে জ্যান্ত পুঁতে ফেলব। আর ও যদি স্বইচ্ছায় যেতে চায় তাহলে ওর কি হাল করব আমি নিজেও জানি না। ফারিস রেগে কথাগুলো বলে উপরে গেল। এপ্রিলের ভেতর ধুক করে উঠল, কারণ সে জানে তার ছেলে রাগলে কতটা হিংস্র হয়ে যায়। ফারিস মোহর রুমে গেল, যে নিজের মাথার চুলগুলোকে মুঠ ধরে আছে, চোখগুলো রক্তিম বর্ণ হয়ে আছে। হুয়াই ড্যাম ইট! ফারিস সোফায় লাথি দিয়ে চিৎকার দিয়ে বলল। ফোন বের করে গার্ডকে কল দিল, এই 1.5 ঘন্টার সকল ফুটেজ আমি দেখতে চাই, এখনই আমার সামনে। গার্ড ফুটেজ নিয়ে ফারিসের সামনে আসলো। ফুটেজ যখন ল্যাপটপে চেক করল, কিছুক্ষণ বাদেই দেখতে পেল, একটা মেয়ে মাথায় ওড়না দিয়ে মুখ ঢেকে, কাজের লোকদের সাথে হাড়ি হাতে ধরে বেরিয়ে গেল। আরেকটু জুম করে দেখলে ফারিসের চোয়াল শক্ত হয়ে যায়, কারণ মোহর ডান হাতে 2টা তিল আছে একটু গ্যাপ রেখে। হাড়ি তোলার সময় ওড়নাটা সরে গিয়ে দেখা যাচ্ছে তিল স্পষ্ট। ল্যাপটপটাকে একটা আছাড়া দিয়ে গুঁড়িয়ে দিল। সাথে সাথে ফোন বের করে কল দিল তার পার্সোনাল গার্ডকে। লোকা, প্রাইভেট আর যত রেল স্টেশন, বাস স্টেশন আছে সব অফ করা হোক। দরকার পড়লে টাকা দাও, আটকাও, কিন্তু কোনো কিছু যেন না চলে। আর তোমার কাছে একটা ছবি পাঠাচ্ছি, লোকদের সেট করো, জানাও 20 মিনিটের মাঝে এই কোথায়। অনেকটা শক্ত করে জবাব দিল ফারিস। অপরপক্ষে কিছু জবাব শোনার আগেই ফোন কেটে দিল সে। হোয়াট হ্যাভ ইউ ডান? ইট উইল বি ভেরি হেভি ফর ইউ শুন বেবি। ইউ উইল রিগ্রেট ফর টুডে, এন্ড হোয়াট হ্যাভ ইউ ডান? ফারিস বাঁকাভাবে বলল। 25 মিনিট পর ফারিস মোহর রুমে ছিল। কলের অপেক্ষা করছে সে, মাথায় 2 আঙ্গুল ভর দিয়ে। কল বাজছে, ফারিস ফোন পিক করল। এনি নিউজ? ফারিস জিজ্ঞেস করল। ওকে, আম কামিং ইন 5 মিনিটস, ফারিস জবাব দিল। ফারিস নিচে নেমে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল আর তার মাকে জানালো আজকের পার্টি ক্যান্সেল করতে। আজকের পার্টি কখন হবে ডেট জানিয়ে দিবে, প্রেসকে জানিয়ে দিতে বলল। কোথায় যাচ্ছিস তুই? সুলেমান জিজ্ঞেস করে। পাখিকে খাঁচায় বন্দি করতে, ফারিস জবাব দিয়ে গাড়ি নিয়ে টান দিল তার গন্তব্যে। রেল স্টেশন। মোহ অপেক্ষা করছে ট্রেনের, কিন্তু পাচ্ছে না। আশেপাশে অনেক মানুষ, কিন্তু টিকিট নাকি কাটা বন্ধ দিয়ে দিয়েছে। হুট করে কি হলো যে বন্ধ দিয়ে দিল? চোখের সামনে একটা লোকাল বাস দেখতে পেল মোহ, হাতে নিজের পার্সটা নিয়ে এগোলো বাসের দিকে। যখনই বাসে উঠতে যাবে, কেউ হ্যাচকা টান দিয়ে সজোরে গালে এক থাপ্পড় দিল। মোহ থাপ্পড় খেয়ে নিচে ছিটকে পড়ল। আশেপাশের মানুষ হা হয়ে তাকিয়ে আছে এইটা দেখে। ফ্ল্যাশব্যাক। ফারিসকে তার গার্ড ফোন করে জানালো যে, উনি যে ছবি পাঠিয়েছেন সেই মেয়েটি কমলাপুর রেলস্টেশনে বসে আছে বেঞ্চের উপর। বর্তমান। ফারিস সেইটা শুনে এসে মোহর কাছে আসে। মোহ গালে হাত দিয়ে, টলমল চোখে ফারিসের দিকে তাকালে ফারিসের লাল চোখ দেখে ভয় পেয়ে যায় সে। ফারিস মোহকে তুলে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়, উস্কু খুস্কু চুলে ফারিসকে কেমন বিধ্বস্ত লাগছে। ফারিস নিজের গাড়ির দরজা খুলে মোহকে ধাক্কা দিয়ে সিটে বসালো, সিট বেল্ট লাগিয়ে দিল, ঘুরে এসে নিজেও গাড়িতে বসল। মোহ থরথর করে কাঁপছে, ফারিসের এমন ভয়ঙ্কর রূপ দেখে। ফারিস খুব জোরে ড্রাইভ করছে, মোহ ভয় কিছু বলতে পারছে না। হাত দিয়ে চোখের পানি মুছেই যাচ্ছে। ফারিস আধা ঘন্টা পর ড্রাইভ করতে করতে একটা ফার্ম হাউজে আসলো। মোহকে গাড়ি থেকে নামিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই ফার্মহাউসের ভিতর। একটা রুমে যেয়ে ফারিস মোহকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। মোহ কবজিতে ব্যথা পেলেও টু শব্দ করল, তার জান শুকিয়ে যাচ্ছে ফারিসের এমন আচরণে। কারণ ফারিসের এমন রূপের সাথে সে পরিচিত নয়। খুব শখ না উদারতা দেখানোর? খুব শখ দূরে যাওয়ার? খুব শখ আমার সেদিনের কথাগুলোর অবাধ্য হওয়ার? সব শখ মিটাচ্ছি তোর আমি, চিল্লিয়ে কথাগুলো বলছে ফারিস। ফারিসের এমন চিল্লানিতে মোহর ভিতর মনে হচ্ছে কে খামচে ধরে আছে, আর কান ভৌ ভৌ করছে তার। রংধনু। দ্বিতীয়বার। ত্রিধা মোহিনী মৃন্ময়ী। পর্ব 8।
ঘরে বসে মোহ নিঃশব্দে চোখের পানি ফেলছে। ফারিস থাপ্পড় মেরে বেরিয়ে যাওয়ার পর আর আসেনি। এদিকে একা একা থাকতেও ভয় লাগছে তার। আধা ঘন্টা পেরিয়ে গেছে, ফারিসের আসার নামগন্ধ নেই ঘরে। আর এদিকে চারিদিক ঘুটঘুটে অন্ধকার নামছে আস্তে আস্তে। 1 ঘন্টা পর ফারিস রুমের দরজা খুলে আসলো। মোহ ফারিসকে দেখে ভয় কুকড়ে যেয়ে দাঁড়িয়ে পড়লেও দেয়ালে ঘেঁষে দাঁড়ালো। ফারিস মোহর মাথায় ওড়নাটা দিয়ে টানতে টানতে নিচে নিয়ে যাচ্ছে। মোহ জিজ্ঞেস করতে পারছে না কোথায় নিয়ে যাচ্ছে তাকে সে। রক্তিম চোখে ফারিসের রাগ যেন বের হয়ে আসছে। ফারিস যখন মোহকে টানতে টানতে নিচে নিয়ে আসলো তখন মোহ দেখতে পেল নিচে একজন মুরব্বি বসে আছে। ফারিস মোহকে সোফাতে বসিয়ে নিজেও সোফার উপরে বসে পড়ল। স্টার্ট ফারিস থমথমে আওয়াজে বলল। মুরব্বি দেখি বিয়ে পড়ানো শুরু করল। বিয়ে পড়ানো দেখে মোহর টনক করল, তার মাথা ঘুরাচ্ছে যে কি হচ্ছে এইসব। দাঁড়াতে গেলে ফারিস তার হাতের কবজি অনেক শক্ত করে ধরে। ডোন্ট ইউ ইভেন ট্রাই টু ডেয়ার টু ডু দিস ফারিস দাঁতে দাঁত চেপে বলল। মুরব্বি অর্থাৎ কাজী সাহেব পেপার আগিয়ে মোহকে সাইন করতে বলে। কিন্তু মোহ সাইন করে না। তার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সাইন করো? এত কাঁপাকাঁপি বাসর রাতের জন্যও রাখো? ফারিসের শক্ত জবাব। আমি পারবো না মোহ ভয়ে ভয়ে বলল। দেখ মেজাজ খাইস না। যা বলছি কর, নয়তো তোর সামনে এই কাজীকে খুন করে ফেলবো আজ আমি ফারিস রেগে বলল। মোহ অসহায় চোখে তাকালেও ফারিস সেদিকে পাত্তা দেয়নি। এদিকে কাজীও ভয় আছে কারণ হুমকি খেয়ে কাজী আসছে বিয়ে পড়াতে। মোহ আর উপায় না দেখে চোখে পানি নিয়ে সাইন করে দিল। হয়ে গেল অন্যের সহধর্মিণী। নিজের উপর রইল না আর নিজের অধিকার, এখন থেকে সবটুকু জোরে তার। মোহর সাইন শেষ হইলে ফারিস সাইন করে ফেলে। লিগ্যালি তার এখন হাজবেন্ড এন্ড ওয়াইফ। ইউর টাইম আপ নাও। নিচে আমার গার্ড আছে, আপনার পাওনা বুঝিয়ে নি। জাস্ট লিভ নাও ফারিস কাজীকে বলল। ফারিসের এমন থ্রেটমূলক কথা শুনে সুরসুর করে কাজী চলে গেল। ফারিস মোহর দিকে তাকিয়ে আবারও হাত টানতে টানতে উপরে নিয়ে গেল। ফারিস বাড়িতে জানিয়ে দিয়েছে কি করবে আজ। 2 দিন আগে সন্ধ্যাবেলা ফারিস তার বাবার সাথেই প্ল্যান নিয়ে আলোচনা করছিল যে আজকের পার্টিতে মোহকে সবার সামনে উপস্থিত করে বিয়ের তারিখ ঘোষণা করবে মিডিয়ার সামনে। তাই তার বাবাকে সব ব্যবস্থা করতে বলেছিল কিন্তু তার আগে মোহ সব ভেস্তে দিল। ফারিস মোহকে বেডের উপর ছুঁড়ে মারল, বেডের উপর ছিটকে পড়ল মোহ। ফারিস তার শার্টের 2টা বোতাম খুলে আস্তে আস্তে আগাচ্ছে মোহর দিকে, মোহ নিচে নামতে গেলে ফারিস মোহর পা টান মেরে কাছে আনে। মোহর মুখের উপর ফারিসের গরম নিঃশ্বাস পড়ছে। এই মুহূর্তে মোহর মনে ফারিসের জন্য সবকিছু আউলা ঝাউলা লাগছে। দেখুন আমার সময় চা পুরো কথা মোহ বলার আগে ফারিসের আঙ্গুল মোহর ঠোঁটে গিয়ে পড়ল। ডোন্ট সাউন্ড। সময় দিতে চেয়েছিলাম আমি, কিন্তু সময়টাকে কিভাবে ইউজ করলে? না করেছিলাম না আমি, আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবিতে? বলো অনেক জোরে চিৎকার দিল ফারিস। মোহর আত্মা ভয় শুকিয়ে কাঠ হয়ে গেল এমন আওয়াজ শুনে। আমি তো আপনার ক্ষতি হোক এই জন্য মোহ ভয়ে ভয়ে বলল। ওহ রিয়েলি? আমার ভালো চাইছিলে? ইউ ডাফার। আমার ভালো যদি এতটাই বুঝতে তাহলে এটাও বুঝতে তোমাকে ছাড়া আমি কেমন হয়ে যায়। তোমাকে ছাড়া আমি আমার জীবনটা নিশ্চল ভাবি। তোমাকে ছাড়া এই দুনিয়াটাকে ছাড়খাড় করে দিতে ভাবি। আর তুমি তোমাকে আমার থেকে আলাদা করতে চাইছিলে? হাউ কুড ইউ ফারিস আরো জোরে চিল্লিয়ে। আমার ভুল হয়ে গেছে মোহ বললে, ফারিস কাছে এসে মোহর ঠোঁটে নিজের আঙ্গুল রেখে বলল। এইভাবে তো জ্বালাটা কমবে না আমার। আমি আমার ওয়েতে তোমাকে শাস্তি দিব ফারিস বলল। ফারিসের কথা বুঝে ওঠার আগেই ফারিস নিজের ঠোঁট দ্বারা মোহর ঠোঁট চেপে ধরল। মোহর জীবনে চুমু নামক এই জিনিসের সাথে কখনো পরিচিত ছিল না। ফারিস কেমন প্রেসার দিচ্ছে মোহর ঠোঁটে মনে হচ্ছে ইচ্ছা করে করে শক্ত করে চুমু দিচ্ছে, ঠোঁটটা মনে হয় ইতিমধ্যে ছিলে গেছে। মোহ ব্যথা পাচ্ছে কিন্তু থামানোর শক্তিটুকু পাচ্ছে না, অনুভূতিগুলো কেমন দলা পাকিয়ে গেছে। চুমুর বদলে কামড়ে পরিণত হওয়ায় মোহর চোখ দিয়ে পানি পড়ছে।
আস্তে আস্তে ফারিস কামড় বন্ধ করে হালকা হালকা অনেকগুলো ছোট ছোট চুমু দিচ্ছে মোহর ঠোঁটে। এতক্ষণ মোহর হাত দুটো সে বেডে চেপে ধরেছিল, এখন আলগা হয়ে আসছে। মোহর ওড়না টান মেরে সরিয়ে গলাতে মুখ ডুবালো, আস্তে আস্তে লাভ বাইটও দিচ্ছে। মোহর এরকম অনুভূতির সাথে পরিচিত হচ্ছে আস্তে আস্তে। শিউরে উঠছে সে নিজেও। এমন উত্তেজনা অনুভূতি তার জন্য এখন ব্যথাদায়ক সুখকর হয়ে উঠছে। ফারিসের গলাটা কিভাবে যেন খামচে ধরে আছে সে। মোহর এমন খামচে ধরাটা ফারিসের অস্থিরতা যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। মোহর জামা পিছনের চেইন খুলে নিজের শার্টটাও দূরে ছুঁড়ে মারল। ফারিসের চুমুর পরিমাণ তীব্র থেকে তীব্রভাবে বাড়ছে। এদিকে মোহ এক সময় সাপোর্ট দিতে শুরু করছে। নিজেও চুমু খাচ্ছে কিন্তু ফারিসের জন্য পাচ্ছে না। মোহর ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে মোহর কাঁধের তিলে অনেক জোরে কামড় দিল। এই কামড় মোহর কাছে ফিল করার মতো লাগছে। ফারিসের চুল শক্ত করে চেপে ধরল। এইভাবে তারা দুজনে আবদ্ধ হলো দুজনাতে। সময় থেমে যাক, ভালোবাসা অবিরাম চলতে থাক। ফারিসের ভালোবাসার কাছে মোজবিড়াল ছানার মতো কুকড়ে যে হার মানল। অবশেষে বাঘ তার শিকারকে নিজের করে পেল। সকালবেলা হালকা মিষ্টি রোদ মোহর মুখে পড়ছে, চোখ মুখ কুঁচকে ফেলছে এমন ডিস্টার্ব ফিল করাতে। চোখ খুলল যখন নিজের উপর ভারী কিছু আবিষ্কার করল সে। মোহ নিজের দিকে তাকিয়ে দেখে ফারিস তার উপরে সম্পূর্ণ ভর দিয়ে তারই বুকে মাথা নিয়ে ঘুমে বিভোর হয়ে আছে। কে বলবে কাল রাত এই মানুষটার আগে কেমন হিংস্র হয়ে গেছিল। ঘুমে কেমন নিষ্পাপ লাগছে, স্নিগ্ধতা আসছে চেহারাতে। উঠতে গেলে পারছে না। এদিকে সে টের পেল নিজের গায়ে জামা কাপড় নাই। ঘরে তার আর ফারিসের জামা কাপড় ছিটিয়ে পড়ে আছে। ফারিসকে ঠেলেও সরছে না, এত ভারী কেমনে। কোনোমতে ফারিসকে ঠেলে সরিয়ে আলমারিতে হাত দিয়ে দেখল একটা তোয়ালে আছে। নিজের গায়ে চাদর জড়িয়ে ওয়াশরুমে গেল গোসলে। মোহ দেখল তার শরীরের কিছু অংশে কেমন কালসিটে দাগ। হ্যাঁ, ফারিসের দেয়া কামড়ের দাগ। ঠোঁটটাই ফুলে গেছে, পানি পড়াতে হালকা জ্বলছেও। কিন্তু মোহর কাছে আজকে পরিপূর্ণ লাগছে নিজেকে। শান্তি পাচ্ছে সে। গোসল সেরে মোহ তোয়ালে পেঁচিয়ে গায়ে ভিজা চুল নিয়ে বের হলো। এখন জামা কোথায় পাবে সে? বেককলের মতো গোসলন্ত করে নিল। এদিকে ফারিস ঘুমের মধ্যে কিছু একটা খুঁজছে, না পেয়ে তোরাক করে চোখ খুললে মোহকে এমন রূপে দেখতে পায়। চোখ আটকে যায় তার মোহর দিকে। মোহর কাছে যে ওর ভিজা চুলে নাক ডুবালো। মোহ ভয় পেয়ে শিউরে উঠলেও নিজেকে সামলে নিয়ে বলল, ছাড়ুন, সকাল হয়ে গেছে। আমি মাত্র গোসল সারলাম। তো আমার শাস্তি শেষ হয় নাই? ফারিস মোহকে থামিয়ে দিয়ে মোহর ঘাড়ে মুখ রেখে কথাগুলো বলল। ফারিসের এমন গরম নিঃশ্বাস মোহর বুকে কেমন ঢেউ খেলে যাচ্ছে। ফারিস মোহকে নিয়ে বেডে নিয়ে যেয়ে শুয়ে তার কানে কানে বলল, তোমার মাঝে এত শান্তি আগে জানলে কবে তোমাকে খুঁজে নিজের করে নিতাম। আমার অস্থিরতা কারণ তুমি। আমার অতিরিক্ত ভালোবাসার কারণ তুমি। যা আমার শান্তির কারণ, যাকে আমি ভালোবাসি মাত্রাতিরিক্ত তাকে কোনোভাবে আমি এই জন্মে তো ছাড়ছি না। আই নিড ইউ নট ফর টুডে, আই নিড ইউ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ মাই লাইফ। ফারিস কথাগুলো মোহর কানে ফিসফিসিয়ে বলে তোয়ালে টান দিয়ে তার ভালোবাসা সরও শাস্তি দিতে ব্যস্ত হয়ে গেল। মোহ ও তার সত্তাকে ফারিসের নাম করে দিল। রংধনু দ্বিতীয়বার। ত্রিধা মোহিনী মৃন্ময়ী। পর্ব 9। ভাইয়া সত্যি বিয়ে করে ফেলেছে মা? ফারিহা মুখে হাত দিয়ে নখ কাটতে কাটতে বলল। এভরিল ফারিহার হাতে একটা গাঁট্টা মারল। আউচ! মা! ফারিহা ব্যথাতুর আওয়াজে বলল। তো কি? ও কাল যেভাবে বের হয়েছিল আমি সিউর ছিলাম, এই কাজ ওটা করবে। এভরিল জানালো। কিন্তু মা, ভাবি এরকমভাবে চলে না গেলেও পারত। আমার কত শখ ছিল ভাইয়ের বিয়েতে ডিজাইনার দিয়ে এটা সেটা পরব। হতাশ সুরে ফারিহা বলল। সব হবে, ওদের বাড়ি আসতে দে। আর ভার্সিটি কখন যাবি? এভরিল তার এপ্রন হাতে নিয়ে বলল। এই তো এখন যাব। তুমি ক্যাম্পে যাচ্ছ এখন? গেলে আমাকে ভার্সিটি ড্রপ করে দেও? ফারিহা দাঁড়িয়ে বলল। ইউ হ্যাভ 10 মিনিটস।
নাও গো এপ্রিল চোখে গ্লাসেস পরে বলল। আমার নিয়মানুবর্তিতা মা। বলে দৌড় দিল ফারিহা। এপ্রিল সুলেমানকে কল দিয়ে জানালো, যেহেতু ওরা বিয়ে করে নিয়েছে, সেহেতু মোহর জন্য অর্নামেন্টসগুলা যেন অর্ডার করা হয়েছে সেইগুলো যেন তার অফিসে পৌঁছে দেয়। ফারিহা আর এপ্রিল বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে। ফারিহাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে এপ্রিল তার মেডিকেল ক্যাম্প গেল পরিদর্শন করতে। ফারিহা ভার্সিটি এসে তার ফ্রেন্ডদের কল করে জানল কোথায় আছে তারা। তারা জানালো নিমের গাছের নিচে সবাই আড্ডা দিচ্ছে, সবাই সেখানে আছে। ওখানে ফারিহা রওনা দিল। ফারিহা হাঁটছে কিন্তু পিছন থেকে খুব জোরে কিসের সাউন্ড আসছে। পিছন ফিরে দেখল একটা কার ব্রেক ফেল করেছে, আশেপাশের সবাই তাকে সরতে বলছে। ফারিহা খেয়াল করল একটা ব্ল্যাক স্যুট পরা লোক কানে ব্লুটুথ দিয়ে কথা বলছে, এদিকে যে তাকে সরতে বলছে তার কোন হুঁশ নেয়। ফারিহা দৌড়ে যেয়ে ছেলেটার কবজিটা টান দিল। ফারিহা ছেলেটাকে নিয়ে সরে যেতেই ব্রেক ছাড়া গাড়িটা সামনে থাকা পিলারের কাছে ধাক্কা খেল। ওয়াচ আউট মিস্টার ব্লুটুথ ম্যান। ফারিহা ছেলেটার দিকে না তাকিয়ে কথাগুলো বলল। ছেলেটা এক ধ্যানে তাকিয়ে আছে সামনে পড়া ফারিহা মুখের দিকে, তার মুখমণ্ডলের দিকে। কপালে তার বিন্দু বিন্দু ঘামের, সেইখানে ছোট ছোট চুলগুলো লেপ্টে আছে। ফারিহার গা থেকে কেমন মিষ্টি মাতাল করা ঘ্রাণ আসছে, যা সামনে থাকা ছেলেটার মনটাকে আস্তে আস্তে গ্রাস করে ফেলছে। এই মেয়ে তার জীবন বাঁচিয়েছে। ছেলেটাকে বাঁচানোর সময় ফারিহা যখন কবজি ধরে হ্যাঁচকা টান দিল, তখন ছেলেটা হুমড়ি খেয়ে ফারিহার বুকের উপর পড়েছে, যার ফলে ছেলেটার দুই হাত ফারিহার কোমরে আর ফারিহা হাত ছেলেটার দুই বাহুতে। ফারিহা চোখ তুলে তাকালে তার চোখ কপালে উঠে গেল সামনে থাকা মানুষটাকে দেখে। ইউ। ফারিহা দাঁতের দাঁত চেপে বলল। হ্যাঁ, ছেলেটাকে ফারিহার রেগে গেছে, কারণ ফারিহার সামনে স্বয়ং উপস্থিত আছে নুহাশ চৌধুরী। লিভ মি। ফারিহার শান্ত জবাব। নুহাশ মনে হচ্ছে শুনতে পাচ্ছে না, সে ফারিহার ঘ্রাণ নিতে ব্যস্ত। দুইজন মুখোমুখি আছে, আর পাবলিক সবাই ওই ব্রেক ফেইল করা গাড়ির লোকের কাছে আছে। চোখের সাথে সাথে কানটাকেও বয়রা করে আসছেন আপনি? নাকি শুধু অহেতুক মানুষকে বিরক্ত করা আর ভাঙাভাঙ্গি করতে জানেন? ফারিহা রেগে বলল। এইবার নুহাশের হুঁশ আসলো, ফারিহার কথা তার কানে যায়নি এতক্ষণ। ফারিহাকে দেখতে ব্যস্ত ছিল, এরকম ফিলিং আগে হয়নি তার। আর এই মেয়ে তো ভালো পকপক করে দেখি। ছাড়ুন। ফারিহা এইবার চিল্লিয়ে বলল। আই ডোন্ট। নুহাশ এইটা বলে আরো শক্ত করে ফারিহার কোমর ধরল। ফারিহার কাছে এই স্পর্শ নতুন। কোন ছেলে তার কাছে ঘেঁষার সাহস পায়নি, আর এই ছেলে আরো শক্ত করে কোমর ধরছে। ফারিহা এমন স্পর্শ শিউরে উঠলেও দমে গেল না। বাপের সম্পত্তি পাইছেন? ফারিহা চোখ মুখ শক্ত করে বলল। না, বাট আমার সম্পত্তি করে নিব খুব শীঘ্রই। নুহাশ কথাটা বলেই ফারিহাকে ছেড়ে দিল, কিন্তু ফারিহার নুহাশের কথার আগামাথা কিছু বুঝল না। নুজাস নিজের গাড়ি কাছে যেয়ে চিল্লিয়ে বলল। যা করেছ আজ তুমি, আমি সুদে আসলে মিটিয়ে দিব খুব শীঘ্রই। ফারিস্তা ফারিহা ফাজ। এই নুহাশ চৌধুরী কারো উধার রাখে না বলেই চোখে সানগ্লাস দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। ফারিহা তবদা খেয়ে আছে যে পাগল নাকি? কি বলে গেল? নুহাশের কথা বুঝতে না পারা আর তার টাচ মনে পড়তেই ফারিহা আবারও রেগে আগুন হয়ে গেল। ফারিহা দ্রুত পায়ে গাড়ির লোকটির কাছে গেল, যে ওই লোকটিকে গাড়ি থেকে টেনে বের করে দেখল মদ খেয়ে টলছে। তোর বাপ মা কি রাস্তা কিনে রাখছে যে মদ খাবি আর অ্যাক্সিডেন্টে মানুষ মারবি? বলেই উড়াধুরা থাপ্পড় দিতে লাগলো ফারিহা ছেলেটিকে। তোর জন্য ওই স্যুট পরা বান্দরকে বাঁচাইতে হইছে। তুই জানোস ওর আমার ফোন ভাঙছে আর আমি ওরে বাঁচাইছি। আর মদ খাবি বল? বলে আরো কয়েকটা ফারিহার হাতের থাপ্পড় খেলো ছেলেটা। ক্ষমা দেন আম্মা। জীবনে আর মদ খামু না, পানি খাইলেও আপনারে ফোন করে জিগামু আম্মা আমি কি পানি খাবো? মদের নেশায় টলতে টলতে মার খেয়ে ছেলেটা ফারিহাকে বলছে। দূর হ ফারিহা বলে হাত ছেড়ে ক্যান্টিনে গেল কোক খেতে, আপাতত মেজাজ ঠান্ডা হওয়া দরকার। দুপুর বেলা। ফারিস মোহকে এতক্ষণে ছাড়ত না যতক্ষণ মোহর কাদো কাদো ফেস না দেখত।
ফারিস ছাড়ার পর সে আবারও গোসল করে, জামা পরে বের হলো। ফারিস আগে থেকে এনে রেখেছিল, নিচে ছিল তাই দেখতে পায়নি সে। ফারিসও গোসল সেরে নিচে আসলো, দেখে মোহ ডাইনিং খাবার সাজাচ্ছে। ফার্ম হাউজে বুয়া এসে দুপুরে রান্না করে গেছে। খিদার জন্য দুজনের পেটে ইঁদুর দৌড়াচ্ছে। মোহকে টেনে নিয়ে আসলো নিজের কাছে ফারিস, ভাত মেখে মোহকে খাওয়ালো আর নিজে খেলো। মা মারা যাওয়ার পর তাকে এমন যত্ন করে এইভাবে খাওয়ালো। চোখে পানি জমেছে দেখে ফারিস চোখ রাঙালো তার দিকে, সাথে সাথে চোখের জল মুছে নিল সে। বারান্দার ইজি চেয়ারে ফারিস মোহকে কোলে নিয়ে বলছে, আমি কি এখন, বর্তমানে তোমার সাথে কেমন আছি, কি করছি সেইটা দেখবা আগে তুমি। আমি জানি আমার ক্যারেক্টারে সমস্যা ছিল, কিন্তু বিলিভ মি, তোমাকে দেখার পর আমার মাথাতে আসেও নাই কারো সাথে রাত আটকানোর। তুমি আমস্র যায় দেখো আগে, আমাকে জিজ্ঞেস করবা অন্যকে না। আমি এখন কেমন সেটা বুঝার চেষ্টা করো। কিন্তু অহেতুক কারণে চোখের পানি ফেললে খুন করে দিব। ফারিস মোহর ঘাড়ে মুখ রেখে কথা বলছে। ফারিসের একাধিক মেয়ের সাথে রিলেশন আছে শুনে মোহ মনে অনেক কষ্ট পেলেও, ফারিসের বর্তমান বিহেভিয়ার দেখে নিজেকে আশ্বস্ত করল যে না, ফারিস তার জন্য শুধু আমার লাইফে কাউকে ভালোবাসার রাইট আমি নিজেকে দিই নাই, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার নিজেকে করা প্রমিসগুলো সব এলোমেলো হয়ে গেছে। তোমাকে না দেখলে, কাছে না পেলে আমার দম ফুরিয়ে আসে। আর যা আমার ভালো লাগার তাকে কখনো হাতছাড়া করি না, আর সেখানে তোমাকে আমি ভালোবাসি। আমাকে নেক্সট টাইম ছেড়ে যাওয়ার কথস ভাবলে জ্যান্ত পুঁতে ফেলব। এন্ড মার্ক মাই ওয়ার্ডস। ফারিস কথাগুলো বলে মোহকে নিজের দিকে ঘুরিয়ে ঠোঁটে ঠোঁট ডুবালো। মোহ ও খামচে ধরল ফারিসের গলা। ডুবে যেতে লাগলো তাদের নতুন দুনিয়াতে। রংধনু। দ্বিতীয়বার। ত্রিধা মোহিনী মৃন্ময়ী। পর্ব 10। রাতের বেলা। মোহ আর ফারিস বাড়ি ফিরেছে, সেইভাবে ওয়েলকাম করল পুরো ফাজ ফ্যামিলি। সবাই অনেক খুশি মোহ আর ফারিসের বিয়ের কথা শুনে। শুধু একজন মুখ গোমরা করে বসে আছে, ফারিসে ফুফু। উনাকে কলে জানানোর পর থেকে উনার মুখ ভার হয়ে আছে। উনার বহুদিনের ইচ্ছা উনার দেবরের মেয়ের সাথে ফারিসের বিয়ে দিবে, কিন্তু এদিকে তো ফারিস নিজেই মোহকে বিয়ে করে নিয়েছে। মোহকে এপ্রিল নিজের রুমে যে একটা লাল টুকটুকে শাড়ি হাতে ধরিয়ে দিয়ে বলল, পরে আসো তুমি। মোহ চুপচাপ যে 10 মিনিটের মাঝে পরে আসলো। অবাক করা বিষয়, ব্লাউজটা একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে মোহর। মোহ বের হওয়ার পর এপ্রিল তাকে দেখে, কপালে চুমু এঁকে দিল। হাতে সিম্পল ডিজাইনে চুড়ি পরালো যেন ব্যথা বা বাধা না লাগে জামাতে। নথ পরালো যেহেতু নাক আগে থেকে ফুটা ছিল পরাতে সমস্যা হয়নি। কানের দুল পরালো টপগুলা, আর চেইন পরালো মাঝখানে ডায়মন্ডের পাথর লোকেটে। এইসব কিছু এপ্রিল আর সুলেমান নিজে অর্ডার দিয়ে এনেছে, যেন সবসময় মোহ পরতে পারে। স্বর্ণের তৈরি সবকিছু মোহর গায়ে কেমন ঝকঝকে করছে। এইসব ড্রেসআপে মোহকে পাক্কা গিন্নি লাগছে। এপ্রিল চিন্তা করল আজ শাশুড়ি বউ মিলে রান্নাঘরে যে রান্না করবে। যেমন ভাবা তেমন কাজ। দুজনে গেল। এদিকে ফারিস অনেকক্ষণ যাবৎ মোহকে দেখতে না পেয়ে পায়চারি করছে রুমের ভিতর। ফারিহা কিছু জিজ্ঞেস করলে তার টেরজা জবাব আসছে, বুঝতে তার মুড প্রচুর খারাপ। নিচে গেল ফারিস, বাবার কাছ থেকে শুনল তারা শাশুড়ি বউ মিলে আজ রান্না করছে। কিচেনের দিকে এগোলে এপ্রিল দেখতে পেয়ে বাধা দেয়। ফারিস ওর মায়ের দিকে ভ্রু কুঁচকে তাকায়। জেন্ট নট এলাউড সান। এপ্রিল বলে ভিতরে গেল। ফারিস নাক ফুলিয়ে তার বাবার কাছে আসলো। বলি কফি কি পাবো না আজকে? সুলেমান মোবাইলে চোখ রেখে বলল। টেবিলে রাখা হয়েছে 5 মিনিট আগে বাবা। চোখ কই থাকে তোমার? ফারিহা মোবাইলের দিকে তাকিয়ে জানান দিল। উপোস। আই ডিড নট সি। সুলেমান বলেই কফি হাতে নিয়ে চুমুক দিল। ফারিসের এদিকে সময় কাটছে না মনে হচ্ছে। এপ্রিলের কল আসাতে সে একটু কিচেন থেকে বের হতেই ফারিস টুপ করে কিচেনের দিকে এগোলো। ফারিহা দেখেও কিছু বলল না, হাসছে মনে মনে। মোহ শাড়ি কোমরে গুজে পিঁয়াজ চপিং বোর্ডে কাটছে। খোপা করা চুল, সামনে কিছু চুল ঝুলে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম,
হাত দিয়ে মাঝে মধ্যে মুছছে। রান্নার গন্ধে চারিদিক মৌ মৌ করছে। ফারিস মোহর এমন রূপ দেখে নিজের যে কয়েকটা হার্টবিট মিস হলো সে বুঝতে পারছে। ধীর পায়ে ফারিস মোহর কাছে যে পিছনদিক থেকে জড়িয়ে ধরল, আচমকা স্পর্শের আক্রমণে মোহ লাফিয়ে উঠলে ফারিস আরও শক্ত করে ধরে। ঘর্মাক্ত ঘাড়ে মুখ ডুবালো ফারিস, মোহ শিউরে উঠে চাকুটাকে আরও শক্ত করে ধরল। এই ঘামেও মাদকতা কাজ করছে আমার উপর, ফারিস ঘাড়ে মুখ রেখেই ঘোর লাগা কণ্ঠে বলে উঠল। মোহ বোবা বনে গেছে, সরতে পারছে না আর সরাতেও পারছে না। এপ্রিল আসার শব্দ শুনে ফারিস দীর্ঘশ্বাস ফেলে মোহর ঘাড়ে একটা কামড় দিয়ে চলে গেল। আর বেচারি মোহ দাঁড়িয়ে ঘাড় ডলছে, বুঝে না কেন সে এখন এই দাগ দেখলে কেউ যদি কিছু জিজ্ঞেস করে। ডাইনিং এ সবাই বসেছে, মোহ সবাইকে দাঁড়িয়ে খাবার সার্ভ করে দিচ্ছে। মেনুতে ছিল চিকেন রোস্ট, প্লেইন পোলাও, গরুর ভুনা, টিকিয়া আর বিভিন্ন রকমের ভর্তা। পোলাও এপ্রিল করেছে, বাকি সব মোহ নিজে করেছে, এপ্রিলকে করতে দেয়নি। সার্ভ করা শেষে মোহ দাঁড়িয়ে থাকলে ফারিস টেনে চেয়ারে বসায়। সবার সাথে খেতে বলে তাকে। মোহর এক পায়ের উপর ফারিস পা তুলে দিয়েছে টেবিলের নিচ দিয়ে আর মোহর আরেক হাত ধরে আছে, এরকম অস্বস্তি খাবার খেতে পারছে না সে। ফারিস যখন ছাড়ল হাত কিন্তু পা সরায়নি, চোখের ইশারায় বুঝালো আরামে খেতে এখন তাকে। ফারিহা খাবার খেয়ে এত বেশি ইমপ্রেস হয়েছে যে সে খাওয়া শেষে মোহর গালে চুমু দিল। আমার অধিকার এমনে হন্য করিস তুই, ফারিস বিরক্তি নিয়ে বলল। বেশি বললে ভাবিকে নিয়ে আজকে আমার ঘরে ঘুমাবো উইথ ফুল সেফটি, চাইলেও রুমের দরজার এক্সট্রা চাবি দিয়েও আসতে পারবা না, ফারিহা মুখ ভেঙচি দিল। সবাই ভালো প্রশংসা করল মোহর রান্নার। মা মারা যাওয়ার পর ছোট থেকে রান্নাঘরে যেতে সে ব্যস্ত থাকত, কত যে হাড়ির পাতিল ধরতে যেয়ে পড়ছে, কতবার পায়ে গরম পানি তার সৎমা ইচ্ছা করে ফেলেছে হিসাব নাই। সুলেমান 10,000 দিল মোহর উপহার হিসেবে, ফারিহা চুমু দিয়ে তার পাওনা মিটাল। সবাই যে যার মতো খেয়ে রুমে গেল, মোহ রুমে আসতেই ফারিস তাকে আলমারির সাথে ধরল। মোহ চোখমুখ খিচে রইল। সবাই সবকিছু দিল, আমার কাছে চাইবে না কিছু? ফারিস মোহর কপালে ঠোঁট রেখে জিজ্ঞেস করল। আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, যা আমার শ্রেষ্ঠ পাওনা, আর কিছু চাই না। বেশ কিছুক্ষণ পর জবাব দিল সে। কিন্তু আমি তো দিতে চাই। ফারিয়া বাঁকা হেসে বলল। মোহ ইশারায় বুঝালো কি? টুইন বেবি, ফারিস মোহকে বলে ঠোঁটে ঠোঁট আবদ্ধ করে দরজা লক করে বেডে যেয়ে নিজের ফ্যামিলি প্ল্যানে ব্যস্ত হয়ে পড়ল। ফারিহা এদিকে ফেসবুকে বিভিন্ন মিম দেখছে আর হাসছে, একটা আননোন নাম্বার থেকে বেশ কয়েকবার কল আসছে তার কাছে। বিরক্তি নিয়ে ফোন রিসিভ করে রেগে বলল। এই কোন বাল আপনি, এত রাতে অপরিচিত মেয়েকে ডিস্টার্ব করেন? ফারিহার এমন বিহেভিয়ারে অপর পাশে ব্যক্তিটি রেগে গেল খুব। শাট আপ ইউ ইডিয়ট। কিভাবে কথা বলে শিখেছো এইগুলো, ব্যক্তিটি বলল। ইউ আর ইডিয়ট। ফোন নিজে দিয়েছেন, আমি কি বলেছিলাম দিতে, ফারিহা আরও দ্বিগুণ জোরে বলল। ব্যক্তিটি দীর্ঘশ্বাস ফেলে বুঝল এই মেয়ে ঘাড়ত্তারা খুব। না ঘুমিয়ে প্রতিদিন রাতে এইভাবে মিম শেয়ার দেয়া ছাড়া কাজ নাই। ব্যক্তিটি বলল। তাতে আপনার কি হু? আমার ফোনে, আমার ওয়াইফাই, বিল আমার বাপের। ফেসবুক আমার, আমার আঙ্গুল, আমি শেয়ার দিলে আপনার কি যায়? ফারিহা চিল্লিয়ে বলল। এত জোরে চিল্লাও কেন? মেয়ে মানুষ, একটু আস্তে কথা বলবা, ব্যক্তিটি বিরক্তি নিয়ে বলল। ফারিহা এইটা শুনে খট করে ফোন কেটে ফ্লাইট মোড করে দিল। মেজাজ চরম খারাপ তার, ফোন চার্জে দিয়ে ঘুম দিল সে। অপর পাশে ব্যক্তিটি ফোন দিয়ে না পেয়ে কপালের রগ তার ফুলে উঠেছে। এই মেয়ে এরকম কেন? ব্যক্তিটি আর কেউ না, নুহাস ছিল। নুহাস ফারিহাকে ফোন দিয়ে এত উদ্ভট বিহেভিয়ার পেল। দীর্ঘশ্বাস ফেলে বালিশে মুখ গুজল নাক ফুলিয়ে। রংধনু। দ্বিতীয়বার। ত্রিধা মোহিনী মৃন্ময়ী। পর্ব 11। সকালবেলা। সবাই ডাইনিং এ বসে খাচ্ছে, মোহও খাচ্ছে। চুল ভিজার কারণে মোহর মাথায় ঘোমটা দিয়ে আছে, চুলের গোড়া দিয়ে টপটপ পানি পড়ছে। ফারিস এক নজর স্নিগ্ধ চোখে তাকালো, আর ভাবল কখনো কোন দিক ভুল করে হলেও যেন সে তার মোহকে কষ্ট না দেয়।
সবার খাওয়া শেষে অফিসের উদ্দেশ্য রওনা দিল। ফারিস মোহকে একবার ডেকে গেল যে উপরে তার দরকার। মোহ কাজ শেষে উপরে গেলে ফারিস ঝড়ের গতিতে মোহকে নিজের সাথে চেপে ধরল। মোহ ভ্যাবাচেকা খেয়ে গেছে, কি হলো এমন? কখন ডাকছি? কখন আসছো? ফারিস মোহর মুখের কাছে ফু দিয়ে কথা বলল। ফু পোড়ায় মুখে মোহ একটু দেবে গেল, কাপা কাপা ভয়েসে বলল। 5 মিনিট তো লেট হয়েছে, নিচের কাজগুলো গুছাচ্ছিলাম তো এই জন্য। 5 মিনিট? আমি তো 5 সেকেন্ডে দূরে থাকতে চাই না, ফারিস বাচ্চাদের মতো ফেস করে। ফারিস এমন কথা আর মুখ ভঙ্গিমা দেখে মোহ ফিক করে হেসে দিল। এই সুযোগে ফারিস তার পরি ঠোঁটে নিজের ঠোঁট আবদ্ধ করে দীর্ঘক্ষণ চুমু খেল। আচ্ছা লিসেন, আমি অফিসব যাওয়ার সময় আর বাসায় ফিরে আসলে যেন তোমাকে পাই। যাই কাজ থাকুক, আগে আমি হব তোমার কাছে প্রথম। গট দিস? ফারিস মোহর হাত ধরে বলল। মোহও মাথা নেড়ে সম্মতি জানালো। মোহর কপালে ভালোবাসার পরশ দিয়ে ফারিস অফিসের উদ্দেশ্য রওনা দিল নিজের বাবাকে নিয়ে। ফারিহা তার মায়ের সাথে বেরিয়ে গেল। এপ্রিল হাসপাতাল যাওয়ার পথে ফারিহাকে নামিয়ে দিবে। মোহ বাড়িতে একা থাকবে যেন কাজের মেয়ে ফুলিকে মোহর সাথে সর্বক্ষণ থাকার জন্য করা আদেশ দিয়ে গেছে। মোহর জন্য ফারিস একটা ফোন কিনেছিল, সেটাও দিয়ে গেছে। সে তো কল করবেই মোহকে, কিন্তু মোহর যদি অসুবিধা হয়, ফোনে নাম্বার সেভ আছে, কল করতে পারে। ওয়াইফাই কানেক্টেড করে দিয়েছে। মোহ আর কি করবে, বসে বসে বেবি বসো মুভি দেখতে শুরু করল। ফারিহার ইউনিভার্সিটি যে তার মেজাজ তুঙ্গে উঠে গেছে। তার ফ্রেন্ড তাকে কল করে জানালো যে এত নাম্বার রুমে তার ফ্রেন্ডরা আছে, সে যেন আসে। কিন্তু সে ক্লাসরুমে যেয়ে দেখল তার ফোনকে মার্ডার করা ব্যক্তি চোখে সানগ্লাস দিয়ে বেঞ্চের উপর ইঠে বাঁকা হাসি দিয়ে ফারিহার দিকে তাকাচ্ছে। ফারিহার মেজাজ আরও জ্বলিয়ে দিয়েছে। নুহাসকে কিছু না বলে ফারিহা ঘর থেকে বের হতে যাবে, ওমনে ক্লাসরুমের দরজাটা বাইরে থেকে কে যেন লক করে দিল। ফারিহা তো অবাক যে এমন কাজ করার সাহস পায় কিভাবে। নুহাসের দিকে তাকালে সে এখনও ওই ভঙ্গিতে আছে। নুহাসের পরনে গ্যাবার্ডিং এশ কালার, ক্রিম কালারের টি শার্ট, সামনে 2টা বোতাম খোলা। চোখে সানগ্লাস। দেখতে যে গিলে খাওয়ার মতো লুক নিয়ে এসেছে সে বুঝাই যাচ্ছে। ফারিহা রাগী চোখে নুহাসের দিকে তাকিয়ে ফোন করে কাউকে কল করতে গেলে নুহাস তার আগে বেঞ্চ থেকে লাফ দিয়ে এসে ফারিহার ফোনটা নিয়ে নিল। ফারিহার বিস্ময় মুখ হা হয়ে গেছে। এটা কি ধরনের ম্যানার্স? একটা ফোন ভেঙে দিয়ে কলিজাতে আপনার ঠেডা পড়ে নাই? চোখ মুখ শক্ত করে বলল ফারিহা। আর রাতের যে বিহেভিয়ার করেছিলা ওইটা কোন ধরনের ম্যানার্স? নুহাস বাঁকা ভাবে বলল। রাতে কমন সেন্স বিহীন বেককল বেয়াদব অভদ্র আমার ফোনের খুনি, স্পেশালি দ্যাট মিন ইউ মিস্টার ব্লুটুথ ফোন দিয়েছিলেন? ফারিহা রাগী চোখে কথাগুলো বলল। ফারিহার এমন গালি শুনে নুহাস ভ্যাবাচেকা খেয়ে গেল। তার মাথার উপর দিয়ে গেল যে সব বাদ দিয়ে ফোনের খুনি বানিয়ে দিল। তার প্রেমে যে আমি খুন হয়ে ঝুলে আসি, তার কাছে এইটা কি এই তিক্ত মেয়ে দেখে না? চুপ! বেশি কথা বলো। এখন তো জেনেছ আমি ফোন দিয়েছি। এখন থেকে যখন ফোন দিব, তুমি রিসিভ করবা। ওকে? নুহাস ফারিহার চোখে চোখ রেখে মুখের উপর কথাগুলো বলল 1 ইঞ্চ দূরত্ব রেখে। ফারিহা নুহাসের বুকে ধাক্কা দিল। নুহাস একটু দূরে ছিটকে পড়লেও সামলে নিল। আগুন চোখে তাকাচ্ছে তার দিকে। স্টে অ্যাওয়ে ফ্রম মি। একদম জানে মেরে ফেলবো আমার ধারের কাছে ঘেঁষলে। ফারিহার আগে বলল। নুহাস ফারিহার কথা শুনে তার মায়ের কথা মনে পড়ল, সে যদি কাঁচা মরিচ হয় তার বউ শুকনা মরিচ। জলাটা একই। নুহাস বাঁকা হেসে ফারিহার দিকে তাকালো। প্রমিস ইউ ধানিলঙ্কা। আমি এখন যা করব এরপর থেকে আমার তোমার কাছে আসার প্রয়োজন পড়বে, বরং তুমি এই কাছে আসাটা নিয়ে আজকের পর থেকে ভাববে। নুহাস কথাটা বলে ধোপাদপ পা ফেলে ফারিহাকে দেয়ালের সাথে আটকে তার কাঁধ থেকে ব্যাগ ফেলে দিল। এরকম ঘটনার শিকার ফারিহা প্রথমবার কোনো কিছু বুঝে ওঠার আগেই নুহাস তার ঠোঁট দিয়ে ফারিহার ঠোঁটকে চেপে ধরল। ফারিহা মনে হচ্ছে পা দুটো আর জমিনে নেই, শূন্য লাগছে নিজের ভারসাম্য। এদিকে নুহাস অনেক তৃপ্তি মিটাচ্ছে, মনে হচ্ছে এই সময়টা থেমে যাক।
20 মিনিট ওভার, কিন্তু নুহাসের থামার কোন লক্ষণ নেই। এদিকে ফারিহা মনে হচ্ছে নেতিয়ে পড়বে। হাত দুটো ও বাঁধা তার হাতের সাথে। চোখের কোণা দিয়ে হালকা পানি চিকচিক করছে। নুহাস যখন ছাড়ল ফারিহাকে, সে মেঝেতে পড়ার আগে নুহাস তার বুকের মধ্যে আবদ্ধ করে নিল। এদিকে ফারিস অফিস এসে ঘন্টায় 4 বার ফোন করা হয়ে গেল মোহকে। মোহ এরকম অনুভূতির কি নাম দিবে বুঝেও পায় না। ফারিসের এমন কর্মকাণ্ড মনে হচ্ছে এক অতল সমুদ্রে তাকে ডুবিয়ে দিচ্ছে। এরপর থেকে আমাকে তোমার থেকে দূরে সরানোর আগে চিন্তা করবা? আমার সিলমোহর লাগালাম তোমার ওষ্ঠদয়, নুহাস ফারিহার ঘাড়ে মুখ গুজে বলল। এদিকে ফারিহা যতবার উঠার চেষ্টা করছে নুহাস চেপে ধরে বসে আছে, উঠার শক্তি নেই, কিন্তু এদিকে তার ছাড়ার নাম গন্ধ নেয়। একবার উঠতে দে, তোর সিলমোহরের যদি 12টা না বাজায় আর তোর তো দেখি সেই ফারিহা নাম নয় আমার। ফারিহা মনে মনে বলছে, আমার 12টা বাজার কথা ভাবলে তোমার যে আমি 24টা বাজাবো বা বাজাচ্ছি মাথায় রাখবা? নুহাস বাঁকা হেসে ফারিহার থুতনিতে কামড় দিল। ফারিহা আউচ বলে থুতনিতে হাত দিল, সেই সাথে ভ্যাবাচেকা খেয়ে গেল নুহাসের কথা শুনে। রংধনু, দ্বিতীয়বার। ত্রিধা মোহিনী মৃন্ময়ী। পর্ব 12। বাড়িতে কেউ আসার আগেই ফারিস বাড়িতে চলে আসে। ঘরে এসে দেখে মোহ বারান্দায় ফুলের গাছগুলোকে নেড়েচেড়ে দেখছে। ফারিস পা টিপে টিপে কোন আওয়াজ ছাড়াই মোহর কাছে যেয়ে মোহকে পিছন থেকে ধরে ঘাড়ে মুখ ডুবালো। মোহ এক প্রকার ভয় পেয়ে অনেক জোরে চিৎকার দিল। ফারিস তখনই মুখ চেপে ধরল। হুসস, ইটস মি বেবি। ফারিস ঘাড়ে মুখ রেখেই বলল। মোহর বুকের ভিতর এখনো টিপটিপ করছে, শ্বাস উঠানামা করছে। এইভাবে শ্বাস নিলে লোকে কি ভাববে? বউ ফারিস কেমন শয়তানি হাসি দিয়ে বলল। ফারিসের এমন কথায় মোহর সারামুখ জুড়ে লজ্জায় লাল হয়ে গেল। আমি ভয় পেয়ে গেছিলাম এইভাবে ধরাতে, মোহ বলল। ফারিস মোহকে সামনে দিকে ঘুরিয়ে কোমরটাকে শক্ত করে চেপে ধরল। গলায় একটা কামড় দিল, তবে ফিল করার মতো। কারো সাহস আছে? কেউ চোখ তুলেই তাকাক না কেন, একদম জ্যান্ত পুঁতে ফেলবো। মোহর গলাতে মুখ রেখে বলল। ফ্রেশ হয়ে নেন, কি খাবেন বলুন? মোহ ফারিসের এমন কাজে পানি পানি হয়ে কথাগুলো বলল। এই যে তোমাকেই। ফারিস কথাগুলো বলে মোহর ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। মোহ আবেশে চোখ বন্ধ করে ফারিসের ঘাড় খামচে ধরল। ইউনিভার্সিটির ক্লাসরুম। নুহাস যখন ফারিহাকে দাঁড় করালো বসা থেকে, তখন ফারিহা মুখ নিচু ছিল। মুখ তার অসম্ভব লাল হয়ে আছে, কিছু বলতে পারছে না সে। এমন লাল হও কেন? আমি কিন্তু স্ট্রবেরির ফ্যান, খেয়ে ফেলবো তোমাকে ওটা ভেবে। নুহাস শয়তানি হাসি দিয়ে বলল। ফারিহা এতক্ষণ কন্ট্রোল করতে না পেরে নুহাসের পায়ের উপর নিজের পা দিয়ে সর্বশক্তি দিয়ে অনেক জোরে পাড়া দিল। আউচ বলে নুহাস পা ধরে বসল। চুমু খাওয়ার স্বাদ একদম মিটিয়ে দিব অভদ্র লোক। ফারিহা দাঁতে দাঁত চেপে বলল। ততক্ষণে দরজা খুলে যাওয়াতে ধোপাদপ পা ফেলে চলে গেল সে। ভাঙবে তবু মোচকাবে না। নুহাস পা ধরেই বাঁকা হাসি দিয়ে কথাগুলো বলল। ফারিহা সোজা বাড়ি এসে গেছে। ভার্সিটিতেও তার মন টিকছে না। কান্নার দলা পাকিয়ে আসছে, কিন্তু যখনই নুহাসের স্পর্শ মনে করছে তখনই কেমন অদ্ভুত শিহরণ জাগছে তার মনে। সুখের নাকি দুঃখের বুঝছে। চুমুর কথা মনে করতেই গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। ফারিহা বাড়িতে এসে ব্যাগ বেডে ফেলে সোজা ওয়াশরুমে যেয়ে ঝর্ণা ছেড়ে দিল। ঝর্ণার পানিগুলো সারা শরীর বেয়ে পড়ছে তার। পানি দিয়ে ঠোঁট ঘষলে হাত থেমে যাচ্ছে এরকম কেন? নুহাসের চেহারা চোখ বন্ধ করলেই ভেসে আসছে। আই ডোন্ট ওয়ান্ট ফল ইন উইথ হিম। ফারিহা ওয়াশরুমে দাঁড়িয়ে অনেক চিৎকার করে বলল। রাতের বেলা সোফায় বসে আছে সবাই। সবাই প্ল্যান করতেছে, যেহেতু বিয়ে হয়ে গেছে একটা গ্র্যান্ড রিসেপশন দেয়া উচিত। প্রেস মিডিয়া তাদের পলিটিশিয়ান প্লাস বিজনেস পার্টনারদের জানানো উচিত। মোহ এদিকে ভয় পাচ্ছে যে ডিভোর্সি ছিল সে, এতে তাদের সম্মানে ব্যাঘাত না ঘটে। যা চিন্তা করছো মাথা থেকে ঝেড়ে ফেলে দেও। আমার কাছে তুমি ইম্পর্ট্যান্ট। ওই সৎমায়ের দেয়া থার্ড ক্লাস পাস না। ফারিস দাঁতে দাঁত চেপে বলল, কারণ সে এতক্ষণ খেয়াল করছিল মোহর মুখের আকৃতি। সবাই বুঝতে পারল যে ফারিস কি বুঝিয়েছে। তোকে বলেছিলাম না এইসব নিয়ে না ভাবতে? তুই আমার মেয়ে।
ফাজ বংশ তোর পরিচয় আর কিছু ভাবা লাগবে না তোর, সুলেমান বলল। সুলেমানের এমন বিহেভিয়ার এভরিল আর ফারিহা প্রশান্তির হাসি দিল। তার বাবা গম্ভীর হলেও অনেক বেশি ভালোবাসে তাদের, আর মোহ যে তার মনে জায়গা করে নিয়েছে এটাও অজানা নয়। তাদের রিসেপশনের ডেট ঠিক হলো 2 দিন পর। এই 2 দিনে সবাইকে দাওয়াত দেয়া, সব ডেকোরেশন করা, কেটারিংকে জানানো, সব করতে হবে। ফারিহা ভার্সিটির কথা ভুলে গেল যে কি হয়েছিল, ফ্রেন্ডদের দাওয়াত দিতে বিজি হয়ে গেল। ফারিহা এসে এসে আগে সিম খুলে ফেলেছিল যেন নুহাস কল না দেয়। ওয়াইফাই তো আছেই, সমস্যা হবে না। এভরিল আর ফারিহা মিলে আগে থেকে মোহর জন্য লেহেঙ্গা সিলেক্ট করে রেখেছিল, আর ফারিসের জন্য স্যুট। ওটাও অর্ডার প্লেস করতে বলতে গেল। এদিকে নুহাস ফারিহাকে যতবার কল দিচ্ছে অফ পাচ্ছে, রাগে তার কান দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বের হবে। লাস্ট টাইম যখন দেখল একই কেস, রাগে তার ফোন ছুঁড়ে ভেঙে ফেলল। যা করলা ঠিক করো নাই, তোমাকে পস্তাতে হবে। ইউ হ্যাভ টু পে ফর দিস ফারিহা। নুহাস চিৎকার করে বলল। 2 দিন পর পুরা ফাজ ম্যানশন ঝলমল করছে ডেকোরেশনে, হরেক রকমের কাজ মানুষ করছে, সবাই কত ব্যস্ত। সুলেমান এদিক সেদিকে ছোটাছুটি করছে, তার মেয়ের বিয়ে বলে কথা। রিসেপশনে না হয় ফারুসের বাবা হবে, এখন মোহর বাবা সে। সকাল থেকে ফারিসের মোহর সাথে দেখা মানা, কারণ জানতে চাইলে তাকে জানানো হয় যে কনেকে হালকা একটু হলুদ ছোঁয়াবে, তাই রিসেপশন ছাড়া দেখা পাবে না তার। হোয়াটস দা? ফারিস অবাক হয়ে বলেছিল। রাগে গিজগিজ করতে করতে ফারিস ঘরে চলে গিয়েছে তখন। এদিকে মোহকে এত সুন্দর করে হলুদ শাড়ি পুরাই বাঙালি স্টাইলে পরিয়ে দিয়েছে এভরিল, নিজেও পরেছে আর ফারিহাকেও পরিয়ে দিয়েছে। মোহর চুলে হালকা গাজরা দিয়ে খোপা, লাল লিপস্টিক। 2 হাত ভর্তি হলুদ আর লাল চুড়িতে ভরা। 2 পায়ে পায়েল পরিয়ে দিয়েছে, গলায় হালকা নেকলেস ডায়মন্ডের। নতুন নথও পরিয়েছে এভরিল, যেভাবে একটা পুতুলকে সাজানো হয় মোহকেও তাই সাজিয়েছে এভরিল। সাজানোর শেষে এভরিল নিজের চোখের কাজল থেকে একটু কাজল নিয়ে মোহর ঘাড়ে দিল যেন নজর না লাগে। এদিকে ফারিহাকেও সেই ওয়েতে শাড়ি পরিয়ে দিয়েছে এভরিল, দেখতে তাকে আরেকটা পুতুল লাগছে। তার দুজন সেম শাড়ি, শুধু কালার আলাদা। এভরিল লতাই 3 মা মেয়েকে শোপিসের পুতুল লাগছে। ফারিহা চোখ নিচু করে একটা স্টাইলিশ ছবি তুলল, ছবিটা মাত্র ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে শেয়ার দিল। সব ছেলেরা এমনিতে তার উপর ক্রাশ খায়, এইটা দেখে আরও সবাই উড়াধুরা কমেন্ট আর মেসেজ রিকোয়েস্ট দিচ্ছে। নুহাস এদিকে নিউজফিড স্ক্রোল করতে যাবে, অমনিতে ফারিহার ছবি দেখল একটা ছেলের কভারে, ক্যাপশনে লেখা, লেডি ক্রাশ। নুহাস তাৎক্ষণিকভাবে ফারিহার ওয়ালে গেল, দেখল কিছুক্ষণ আগে ছবি দিয়েছে। এমন ছবি দেখে নুহাসের মন গলে গেলেও, ওই ক্যাপশন দেখে মাথার রক্ত আবার গরম হয়ে গেল। শোয়া থেকে বসে গেল সে। হাত দিয়ে চুল মুঠ করে নিজেকে শান্ত করছে, এমনিতে 2 দিন ধরে ফোন বন্ধ, বাড়ির সামনে যেও দেখা নাই তার, তারপর এমন ছবি দিয়ে ক্রাশ খেয়ে ছেলে মানুষরে মারার প্ল্যান। রাগ যে তার কত ডিগ্রিতে উঠেছে। সারপ্রাইজ পাবে খুব শীঘ্রই। নুহাস বাঁকা হাসি দিয়ে, রক্তিম চোখ নিয়ে ফারিহা ছবির দিক্ক তাকিয়ে আছে যা নুহাসের ফোনে আছে। রংধনু দ্বিতীয়বার। ত্রিধা মোহিনী মৃন্ময়ী। পর্ব 13। মোহকে মাদুর পেতে গার্ডেনে বসিয়ে রেখেছে এভরিল, তার পাশে ফারিহা বসে আছে, সে বিভিন্ন আঙ্গিকে ছবি তুলতে ব্যস্ত। আশেপাশে অনেক মেয়েরাও তাই তুলছে। মোহ নার্ভাস ভাবে আছে। ডোন্ট গেটিং নার্ভাস বেবি। এভরিল মোহর মাথায় হাত বুলিয়ে দিল। ফারিসকে দেখতে দিবে না কে ওই মোহর চেহারা, বেচারা ঘরে বসে বসে নাক ফুলিয়ে আছে। গায়ে হলুদ লাগানো শেষে মোহ একটু হলুদ নিজের হাতের মুঠোতে নিল, গোসল করাতে হবে মোহকে, এই জন্য সবাই তাকে উপরে নিয়ে যাচ্ছে। ফারিহা মোহকে ঘরে রেখে নিজের ঘরে গেল ফ্রেশ হতে, এদিকে মোহ ফারিহা যাওয়াতে হাফ ছেড়ে বাঁচল মনে হচ্ছে। সে পা টিপে টিপে ফারিসের ঘরে গেল, ফারিসের ঘরে যেয়ে দেখল ফারিস নাক ফুলিয়ে উদাম গায়ে হাফ প্যান্ট পরে ডাম্বল উঠা নামা করছে, বুকের তার বিন্দু বিন্দু ঘাম। এরকমভাবে দেখে মোহর ভিতরটা একটু ধুক করে উঠল। নিজেকে সামলে নিয়ে ফারিসের সামনে গিয়ে দাঁড়ালো সে।
ফারিস চোখ তুলে যখন দেখল মোহকে, বিশাল রকমের ধাক্কা খেল। হলুদ শাড়িতে, গালে হলুদ ছোঁয়ানো আছে দেখেই তাকে আবেদনময়ী লাগছে, হালকা একটু ঢোক গিলল। ফারিস দাঁড়িয়ে গেছে, আস্তে আস্তে পা ধীর পায়ে মোহর দিকে এগুচ্ছে সে মোহর দিকে, ফারিসের এমন একটু পর পর কাছে আসা মোহর ধুকপুকানি পরিমাণটা আরও বাড়িয়ে দিচ্ছে। ফারিস সামনে এসে মোহর ঘাড়ে নাক ডুবালো, মোহ নিজে যা করতে এসেছে তা ভুলে গেছে। শিউরে উঠল ফারিসের এমন আচরণে। এইভাবে পাগল করলে, পাগলের সামলাতে পারবে তো? ফারিস কেমন ঘোর লাগা কণ্ঠে বলে উঠল। এমন কথা শুনে মোহ আরও মনে হচ্ছে নেতিয়ে পড়ল, কাপা কাপা হাতে মোহর হাতে থাকা হলুদ ফারিসের দাড়িভর্তি গালে ছুঁয়ে দিল, গালে ঠান্ডা কিছু পড়াতে ফারিস ভ্রু কুঁচকে ফেলল। সামনে আয়না থাকা ফলে সে দেখতে পেল তার বউ তাকে হলুদের ছোঁয়া দিয়েছে, মুচকি হাসি দিল। এদিকে মোহ হলুদ লাগিয়ে মাথা নিচু করে আছে লজ্জায়। আয়নাতে মোহর পিঠ দেখা যাচ্ছে যা লাল ফিতা দিয়ে আবদ্ধ। ফারিস নিজের গালে থাকা হলুদ একটু হাতে নিয়ে মোহর পিঠে একটু ছোঁয়ালো, তারপর পেটে শাড়ির সরিয়ে সেখানে, অবশেষে দুই গালে ছোঁয়ালো। এরকম ছোঁয়াতে মোহ বারবার শিউরে উঠছে। তুমি ছোঁয়ালে, আমি কি করে নিজেকে কন্ট্রোল করে থাকি বলো? ফারিস মোহর ঠোঁটে টুপ করে চুমু খেয়ে বলল। মোহ লজ্জায় ফারিসের উদাম বুকে মুখ লুকালো, ফারিসও আবেশে তাকে জড়িয়ে ধরল। সন্ধ্যাবেলা। জাকজমক হয়ে চারদিকে ফাজ বংশের বাড়ি। নানান লোক আসছে বিভিন্ন দিক থেকে, সব হাই ক্লাস ফ্যামিলি থেকে লোক এসেছে, সুলেমান আর এভরিল আজ সেইভাবে ওয়েলকাম করছে। রাজা আর রানীর থেকে কোন অংশে কম লাগছে না তাদের। এদিকে ফারিহা আর মোহ পার্লারে গেছে, এখনো আসেনি। ফারিস ব্ল্যাক আর নেভি ব্লু মিক্স কালারের স্যুট পরে আছে, হাতের ঘড়ি ঠিক করতে করতে আসছে। মেয়ে মানুষের কয়েকটা হার্টবিট মিস হয়ে গেছে, উফ বলে একে অপরের গায়ে তার লুটিয়ে পড়ল। মা ওরা এখনো আসেনি? ফারিস মোহকে দেখতে না পেয়ে নাকি ফুলিয়ে বলল। হ্যাভ সাম পেশেন্স মাই সান। মেয়ে মানুষের সাজে একটু সময় লাগে, তার উপর এই নতুন জীবনে পা দিচ্ছে, একটু তো নিজেকে তৈরি করতে লাগবে তাই না? এভরিল হাত দিয়ে হালকা ফারিসের চুল ঠিক করে দিয়ে বলল হেসে। সুলেমান এগিয়ে আসলো ছেলের দিকে, ছেলের টাইটা মিছে মিছে ঠিক করে দিল। লাগছে একদম সুলেমানের পুত্র। এভরিল ভ্রু কুচকালে সুলেমান ভরকে যেয়ে বলল। হে হে, আমাদের পুত্র। এভরিল মুখ সাইড করে ফিক করে হেসে দিল। আধ ঘন্টা পর গাড়ি এসে থামল ফাজ ম্যানশনের সামনে, সেইখান থেকে নামছে কালো লেহেঙ্গাতে ফাজের ছোট রাজকন্যা ফারিহা। এরকম সাজে ফারিহাকে একদম পরীর মতো লাগছে, নিজের ভারী লেহেঙ্গা ধরে নামছে। কোনোমতে নেমে আরেকটা গেট খুলল ফারিহা, সেইখান থেকে জাকজমক পরা হাই হিল পরে নামছে লাল ভারী লেহেঙ্গাতে মোহ। মোহর নামা দেখত ফারিস দ্রুত পদে যেয়ে দেখল, মোহকে দেখে তার হার্ট এত জোরে বিট করছে মনে হচ্ছে ঢোল বাজছে, হাত বাড়িয়ে মোহকে নামালো। মোহকে দেখে সবাই এত প্রশংসা শুরু করল যে মনে হচ্ছে আকাশ থেকে লাল টুকটুকে পরি নেমে আছে। ফারিস স্টেজে নিয়ে গেল মোহকে, ওকে বসিয়ে দিয়ে নিজও বসল। মোহর উপর থেকে ফারিসের নজর মনে হচ্ছে সরছেই না, নিজেকে কেমনই লাগছে মোহর। তার উপর ফারিসের চাহনি তাকে আরো লজ্জায় ফেলছে, কিন্তু ফারিসের কাছে মোহর এই রূপ একদম ভিন্ন লাগছে, চোখের ক্লান্তি মিলবে না এত দেখলেও। এদিকে ফারিহা লেহেঙ্গা সামলাতে সামলাতে এগোচ্ছে ড্রিঙ্কসের কাছে, গলাটা শুকিয়ে গেছে তাই কোক খাওয়ার জন্য যাচ্ছে। ফারিহা হাঁটতে হাঁটতে স্যান্ডেলে বেঁধে পড়বে ওই মুহূর্তে কেউ যেন তার কোমরটাকে অনেকটা শক্ত করে ধরে আছে, ফারিহা চোখ বন্ধ করে ফেলেছে। চোখ যখন খুলল সামনে থাকা ব্যক্তিটিকে দেখে তার কয়েকটা হার্টবিট মিস হলেও, ভয় পেয়েছে দ্বিগুণ রূপে। মিস্টার ব্লুটুথ। ফারিহা অস্ফুট স্বরে বলল। হ্যাঁ, ফারিহা নুহাসের বুকের উপরে পড়েছে, ব্ল্যাক শুটে নুহাসকে এত বেশি সুন্দর লাগছে যে এই প্রথম ফারিহার মনে কোন ছেলেকে মনে ধরল। কিন্তু সে ভয় পেয়েছে নুহাসের রক্তিম চাহনি দেখে। নুহাস ফারিহার কোমরে অনেক জোরে চাপ দিয়ে কিছুটা আঁচড় কেটে দিল নখ দিয়ে, ফারিহা আউচ বলে উঠলে, নুহাস তাকে দাঁড় করিয়ে কানে মুখ নিয়ে বলল। গেট রেডি ফর পানিশমেন্ট বেবি। রংধনু। দ্বিতীয়বার। ত্রিধা মোহিনী মৃন্ময়ী।
পর্ব 14। রিসেপশনে সবাই উপস্থিত থাকলেও ফারিসের ফুফু আসেননি, এই নিয়ে যদিও তাদের মধ্যে কোন মাথা ব্যথা নেয়, কিন্তু তাদের মধ্যে যে আত্মীয়রা উপস্থিত আছে তাদের মাঝে কানাঘুষা চলছে ইতিমধ্যে। ফারিস আর মোহর বিভিন্ন স্টাইলে ছবি তুলছে ফটোগ্রাফার, মোহ তো পারছে, ফারিস তাকে ধরে ধরে শিখাচ্ছে। সবার নজর ওই কাপলদের দিকে। এদিকে ফারিহা কোমরের জ্বলনে নুহাসকে মনে মনে 100টা গালি দিল, কিন্তু নুহাসের হ্যান্ডসাম লুক মনে পড়তেই ফারিহা কেমন যেন হারিয়ে যাচ্ছে। ফারিহা নিজের লেহেঙ্গাটা তুলে মেইন পয়েন্টের দিকে গেল, সেখানে দেখল নুহাসকে ঘিরে অনেক মেয়েরা কথা বলছে, অনেকে গিলেও খাবে এমন বিহেভিয়ার করছে। নুহাস একবার ফারিহার দিকে তাকিয়েও মুখ ঘুরিয়ে নিল। এতে ফারিহা আরও মনে হচ্ছে জ্বলে উঠল। মেজাজ তার সপ্তমে উঠে গেল, সে ওখান থেকে সরে গিয়ে নিজের বাবা মায়ের কাছে গেল। ফারিহা তার বাবা মায়ের কাছে গিয়ে জানতে পারল নুহাস তার বাবার একমাত্র বেস্ট ফ্রেন্ডের ছেলে। এই জন্য সে ভাবল পার্টিতে ইনভাইটেশন পেয়েছে, ফারিহাকে নুহাসের মায়ের অনেক পছন্দ হয়েছে। মোহকে দেখেই নলে উঠছে, কি মাসুম। ড্রিমলাইটের আলো জ্বলে উঠল, সবাই মেইন পয়েন্টে নিজেদের পার্টনারের সাথে হাজির হলো। মোহ লেহেঙ্গা নিয়ে যেতে পারবে না দেখে ফারিস সবার সামনে কোলে নিয়ে তুলে নিয়ে গেল। মোহ তো লজ্জায় পারে না মাটি ফাঁকার সে ঢুকে যাক। ডান্স ফ্লোরে এসে মোহকে নামালো। মোহর কোমর ধরে কাছে টানল ফারিস, এদিকে মিউজিক অন হয়ে গেছে। তেরে দিল কো মেরে দিল কি জারুরাত হে, মেরে দিল কো তেরে দিল কি জারুরাত হে। বাকি গান নিজ দায়িত্ব ইউটিউব চালিয়ে শুনিয়া নিবেন। এদিকে নুহাস ফারিহার সামনে অন্য মেয়েকে নিয়ে ডান্স ফ্লোরে নেচে উঠছে, মেয়েটা পারে না নুহাসের বুকের উপর উঠে যায়। নুহাসও তাল মিলিয়ে নাচছে। এদিকে ফারিহার গায়ে মনে হচ্ছে কেউ কেরোসিন ঢেলে দিয়েছে, রাগে তার গা রি রি করছে। চুমু খালি আমাকে, কোমর ছিললি আমার। আর নাচ করছি সেই ঢঙিদের সাথে, আবার আমার সম্পত্তি ভালোবাসা বিভিন্ন কিছু যাচাই করিস, ফারিহা মনে মনে বলছে। ফারিহা দেখল তার একটা কাজিন বসে আছে চেয়ারে, সে সেখানে যে ওর হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে যে ওর হাত কোমরে রেখে ডান্স শুরু করল। বেচারা কাজিন ভ্যাবাচেকা খেয়ে গেছে, কারণ সে জানে ফারিহা কাউকে ঘেঁষতে দেয় না আজ কেন। পরিস্থিতির জন্য তালে তাল মিলিয়ে নাচল সেও। নুহাস ফারিহার এমন কর্মকাণ্ডে এত বেশি রেগে গেছে যে সে ডান্স ফ্লোর ছেড়ে বারে বসে ড্রিঙ্কস করছে, যত বেশি খাচ্ছে তত বেশি তার রাগ উঠছে। ফারিহার দিকে রেগে এগোতে যাবে তার আগেই ফারিহা নিজের কি একটা আনতে নিজের রুমে দিকে যাচ্ছে, নুহাস এই সুযোগের অপেক্ষায় ছিল, সেও ফারিহার পিছু নিল। ফারিহা ঘরে একটা গিফট নিতে আসছিল, পিছু ফিরে দেখল নুহাস দরজা লাগালো, ফারিহা ভড়কে গেছে প্লাস ভয় পেয়ে গেছে। হাতে থাকা গিফট বক্সটাও পড়ে গেছে। নুহাস এগোচ্ছে, ফারিহা পিছুচ্ছে। এক সময় ফারিহা দেয়ালে চেপে গেল, নুহাস নিজের মুখ ফারিহার কানের কাছে নিয়ে গেল। এই ব্ল্যাক ড্রেসে তোমাকে অনেক আবেদনময়ী লাগছে জানো, নুহাস কেমন করে বলল। ফারিহার কান গরম হয়ে গেছে নুহাসের এমন কিছু দেখে, সে সরাতে চাইলে নুহাস আরও এগিয়ে এসে ফারিহার উপর ভর ছাড়ে। বলেছিলাম পানিশমেন্ট আছে, তারপরেও অন্য ছেলের হাত নিজের কোমরে রাখতে দিয়েছ। নুহাস কথাটা বলে ফারিহা কোমরটা চেপে ধরল অনেক শক্ত করে, ফারিহা ব্যথা পেলেও আওয়াজ করল না। নিজে যে কোমর দুলাইয়া নাচছিলেন তখন, ফারিহা রাগে বলল। ওহ বেবি জেলাসি, নুহাস বাঁকা হাসি দিয়ে বলল। হাহ, ইন ইউর ড্রিমস, ফারিহা কথাটা বললেও নিজেও জানে নুহাসের কাজের জন্য সে রেগে তার কাজিনকে নিয়ে নাচ করছিল। সো রেডি, নুহাস ফারিহাকে বলে। ফারিহা চোখ তুলে তাকালে, নুহাস ফারিহার ঠোঁটে নিজের ঠোঁট আবদ্ধ করে নিল। ফারিহার চোখ বড় বড় হয়ে গেল, বুক টিপটিপ করছে খুব জোরে। বেসামাল লাগছে কেন? তার হাতটা কখন যে নুহাসের ঘাড়ে চলে গিয়েছে সে নিজেও জানে না, কিন্তু আচমকা নুহাস ফারিহাকে ছেড়ে দিল। ফারিহা নিজেও অবাক, সে কি করছিল আর নুহাসের এমন রূপে। তোমার কাছ থেকে আজ, এখন বরং এই মুহূর্ত থেকে সবকিছু ত্যাগ করলাম। তোমাকে বিরক্ত করার দূরের কথা, তোমার চেহারাও এই নুহাস চৌধুরী কোনোদিন দেখবে না। নুহাস কথাটা বলে গটকটিয়ে বেরিয়ে গেল। এদিকে ফারিহা মেঝেতে ধপ করে বসে পড়ল, তার যেন বুক ফেটে কান্না আসছে। কেন?
নুহাসের কথাগুলো তার বুকে তীরের মতো বিঁধেছে, কি আছে এর পরিণতি? এদিকে রিহান এসেছে মোহর কাছে, রিহানকে দেখতে পেয়ে মোহর খুশি দেখে কে। মোহর এমন খুশি দেখে ফারিসও অনেক খুশি। রিহান এসে জানালো ফারিস তাকে নিয়ে এসেছে, তার পরনে পিচ্ছি মানুষের পিচ্ছি স্যুট। রিহান এসে কত কথা বলল। তার নাকি ফারিসকে অনেক পছন্দ হয়েছে, তারা দুজন বেস্ট ব্রো হয়ে গেছে। রিহানের সব খরচ ফারিস নিয়েছে, ভালো স্কুলে অ্যাডমিট করিয়েছে। নিউ ইউনিফর্ম, ফিপ সব দিয়েছে। সেলিনা আর মোহর সৎমা মাফ চাইলেও ফারিস করে নাই, সেই তাদেরকে তার বাড়ির ত্রিসীমানায় আসতে না করেছে। কারণ উনারা মোহর সাথে যেটা করেছে ফাঁসিতে ঝুলালেও কম হবে, শুধুমাত্র মোহর কথাতে কিছু করল না। দুই ভাই বোন মিলে সেই গল্প করছে। রিহান আজ থাকবে তাদের বাড়িতে। রিসেপশন শেষ হলো। বাসর রাতে নতুনভাবে সাজিয়েছে তাদের। মোহ বেডের মাঝে বসে আছে, ফারিস এসে আগে কোলে তুলে নিল। মোহ ফারিসের গলা জড়িয়ে ধরল। মোহকে নামিয়ে ফারিস একটা একটা করে গয়না খুলল, চুমু দিচ্ছে সারা শরীরে। ওয়াদা করো, সারা জীবন পাশে থাকবে তো? ফারিস ঘোর লাগা কণ্ঠে বলল, মোহ ইশারায় সম্মতি দিল। শুরু হলো তাদের ভালোবাসাময় রাত। সেদিনের পর নুহাস আর সামনে আসতো না ফারিহা যখন মনে হতে লাগলো হ্যাঁ সে নুহাসকে ভালোবেসে ফেলেছে তখন কন্ট্যাক্ট করার ট্রাই করে কিন্তু তার আগেই নুহাস তার নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলে দিয়েছে। অফিসে ফারিহা গেছে, সেখান পর্যন্ত অপমান হয়ে ফিরে এসেছে। কি হবে এদের পরিণতি এখন? রংধনু দ্বিতীয়বার। ত্রিধা মোহিনী মৃন্ময়ী। শেষ পর্ব। 3 মাস পর। ফারিহা বেডের সাথে হেলান দিয়ে বারবার চোখ মুছছে, আজও নুহাস তাকে ভীষণভাবে অপমান করেছে। এই 3 মাস যাবৎ ফারিহা নুহাসের এভয়েড আর ইগনোরেন্স দেখেই গেছে। ফারিহা 3টা মাসে এতটা বদলে গেছে মনে হয় এই ফারিহা আর আগের ফারিহা এক। 4 দেয়ালের মাঝে বন্দি করে ফেলেছে নিজেকে, অনেকটা গুটিয়ে নিয়েছে। যখন সে বুঝল সে নুহাসকে ছাড়া শূন্য তখন থেকে নুহাসের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নুহাস তাকে অপমান ছাড়া কিছু করেনি। ফারিহা নিজদের বাবা মাকে বুঝতে দেয় না ঠিকই কিন্তু তারা ধরতে পারে তার মেয়ের কিছু হয়েছে। অনেকবার তারা জানতে চেয়েও হেসে উড়িয়ে দিয়েছে সে। এই নকল হাসির পিছনে যে এক দলা পাথরের ভারী কষ্ট বোঝা টানছে সে জানে। নুহাসের অফিস অবধি সে যে অপমান হয়ে ফিরে এসেছে, আর সইছে না। নিজেকে প্রমিস করেছে আর সে তার পিছু নিবে না, বাংলাদেশ ছেড়ে দিবে। আর সেও তো নুহাসকে কত হ্যারাসমেন্ট করেছে, আজ যখন ভালোবাসা বুঝল সে পাত্তা দিচ্ছে না। তাই ফারিহা নিজের বাবা মাকে জানিয়েছে যে বাইরে যাওয়ার ব্যবস্থা করতে তার, এখানে আর থাকবে না। বাকি পড়াশোনা বাইরে করবে, সেটেলও ওখানে হবে। তারা অবাক হলেও ফারিহা এমন ডিসিশনে, তারপরেও সায় দিয়ে ব্যবস্থা করে ফেলল বাহিরে যাওয়ার। ইদানিং ফারিস খুব টেনশনে আছে এক ফারিহার এমন পরিবর্তন দুই মোহর শরীর ভালো না, বমি করে খুব। মাথা ঘুরায় তার, কিছু খেতে পারে না। সব কেমন হয়ে গেছে মনে হচ্ছে। মোহ চোখে পানি নিয়ে, মুখে এক চিলতে হাসি নিয়ে প্রেগন্যান্সির কিট প্লাস হাসপাতাল থেকে আনা রিপোর্ট ধরে আছে। রেজাল্ট পজিটিভ তার, হ্যাঁ সে প্রেগন্যান্ট। খুশিতে তার বুক ভরে আসছে। চটজলদি নিচে যেয়ে এপ্রিলকে জানালে, এপ্রিল জোরে ডেকে বাড়ির সবাইকে জড়ো করল। ফারিহা শুনে মনে হচ্ছে খুশিতে নেচে দিবে, অলরেডি মিউজিক অন করে নেচে দিয়েছে। নতুন মেহমান না আসতে খুশি নিয়ে এলো এপ্রিল ফারিহার দিকে তাকিয়ে বলল, তুমি ওয়াদা করো, তোমার যা হয়ে থাক না কেন, সেই জন্য নিজের এই বিহেভিয়ার চেঞ্জ করো না। আমি আমার এই প্রাণবন্ত বোনকে অনেক ভালোবাসি। মোহ তার পেটে ফারিহার হাত দিয়ে ওয়াদা করে নিল। ফারিহা খুশিতে চোখ ভর্তি জল নিয়ে মোহকে ঝাপটে ধরল, মোহকে ওয়াদা করল নিজেকে আর কষ্ট পেতে দিবে না, সব সময় হাসি খুশি থাকবে। সন্ধ্যাবেলা। সুলেমানকে তাড়াতাড়ি জানিয়ে বাড়িতে এনেছে এপ্রিল, সে তো শুনে স্বর্ণ নিয়ে হাজির হয়েছে। মোহর মাথায় চুমু দিয়ে, অনেক দোয়া দিল। তার এত বেশি খুশি লাগছে যে নিজেদের বেস্ট ফ্রেন্ডের ফ্যামিলি ডাকল ডিনারে। ফারিস বাসায় এসে রুমে যখন গেল দেখে মোহ কালো শাড়ি পরে চুল খোপা করে আছে।
দেখতে আগের থেকেও বেশি সুন্দর হয়ে গেছে সে। ফারিসের সব ক্লান্তি মিটে যায় মোহর চেহারা দেখলে। মোহ যখন দেখল ফারিস এসেছে সে ধীর পায়ে ফারিসের কাছে তার গলা জড়িয়ে সামনে আনল। ফারিসও তার কোমর ধরে উঠল। ইউ আর গোয়িং টু বি ফাদার মিস্টার ফাইজান ফারিস ফাজমোহ ফারিসের কানের কাছে মুখ নিয়ে বলল। মোহর কথা কানে গেলেও তার নড়াচড়া নেয়, হুট করে মোহকে কোলে তুলে নিয়ে চিৎকার দিল। সবাই উপরে আসলো, এমন কাজ দেখে তারাও হেসে দিল। ভাই ওকে নিচে নামা, জানোস আমার পুচকু আসছে ফারিহা বিরক্তিকর হয়ে বলল। মা আমি বাবা হব ফারিস এই বলে আরেক দফা চিৎকার দিল, মোহ তো লজ্জায় মাথা তুলতে পারছে না। রাতের বেলা সোফায় মোহকে বসিয়ে রেখেছে ফারিহা আর এটা সেটা দেখাচ্ছে, অনেকদিন পর সে ফোন হাতে নিল। কত শত লাইক ফ্যান বেড়েছে তার সবাই জানতে চাচ্ছে কোথায় গায়েব হয়ে আছে সে। ফারিহা মোহকে কোন কাজ করতে দিবে না, সে এখন খালি বসে থাকে খাবে আর ঘুমাবে। এভরিল সবার পছন্দের আইটেম রান্না করতে দিয়েছে। এমন সময় ড্রয়িং রুমে উপস্থিত হলো চৌধুরী পরিবার। ফারিহা তখনও মোবাইল গুতাতে বিজি। কারো সালামের আওয়াজে চোখ তুলার আগে তার বুক টিপটিপ করছে, দেখল যখন বুকের উপর দিয়ে হালকা স্রোত বয়ে গেল। হ্যাঁ সামনে নুহাস দাঁড়িয়ে আছে। ফারিহার চোখে পানি টলমল করছে, কোনোমতে নুহাসের বাবা মাকে সালাম দিয়ে, নিজের পেট ব্যথার বাহানা দিয়ে ঘরে চলে গেল। যা ওর পিছু, এত কষ্ট দিয়ে ঘুরাইছস দেখ তোর কি হাল করে আমার বৌমা নুহাসের মা ভেঙচি দিয়ে বলল নুহাসকে। মাঝে মধ্যে মনে হয় তুমি ওরই মা নুহাস ভ্রু কুচকে বলে, ফারিহার রুমে গেল। ফারিহা বালিশে মুখে গুজে নিঃশব্দে কান্না করছে, কারো আসার শব্দে চোখ মুছে স্বাভাবিক রেখে বলল। মা আমি পড়ে খাবো ঘুম পাচ্ছে, তুমি যাও। আর কাউকে আসতে দিও না আমার ডিস্টার্ব করতে। নুহাস দরজা লক করে ফারিহা কাছে যে জুতা খুলে ফারিহার পাশে শুয়ে কোমর ধরল, ফারিহা এমন কাণ্ডে ভয় পেয়ে ঘুরে দেখলে অনেক বড় ঝটকা খায়। নুহাস তাকে জড়িয়ে ধরে আছে। ফাতরামি করতে আসছেন? নাকি টাইম পাস? লিভ মি ফারিহা নুহাসকে রাগে বলছে কিন্তু নুহাস কানে না নিয়ে বলল। এতদিন শুধু তোমাকে বুঝালাম ফোন বন্ধ করে আমার সাথে কি হাল করেছিলা এখন তুমি চাইলেও ছাড়বো, একদম হাত পা ভেঙে রাখবো নুহাস ফারিহার উপর উঠে বলল। মদনগিরি অন্য কোথাও দেখান, ছাড়েন। ফারিহা আরো জোরে চিল্লিয়ে। নুহাস বুঝল এইভাবে হবে না, ফারিহা মুখ ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। প্রথমে হাত পা ছাড়াছাড়ি করলেও একসময় সে নিজেই নুহাসকে চুমু খেতে ব্যস্ত হয়ে পড়ল, চুমুর প্রতিযোগিতা শুরু হয়েছে তাদের মাঝে। অনেকক্ষণ পর একে অপরকে ছেড়ে শ্বাস নিচ্ছে জোরে জোরে দুজনই, ফারিহাকে বুকের মধ্যে ধরে আছে নুহাস। আর কষ্ট দিলে জানে মেরে ফেলব? অনেক বেশি ভালোবাসি ফারিহা বলে কাঁদতে লাগল। চুপ। আর কাঁদতে দিব না, তুমি কি ভেবেছ আমি কষ্ট পাইনি? তোমাকে যতবার ইনসাল্ট করেছি নিজেকে আঘাত করেছি তোমার প্রতিটা খোঁজ আমি নিয়েছি, ব্যালকনিতে তুমি দাঁড়িয়ে থাকতে আর কাঁদতে আর আমি গাড়ি নিয়ে তোমাকে দূর থেকে দেখতাম। শুধু তুমিও আমাকে পাগলের মতো ভালোবাসো নুহাস ফারিহার চোখ মুছে দিয়ে বলল। আর এইবার বিয়ে করে নিয়ে যাব? এতক্ষণে মনে হয় আমার মা বিয়ের কথা পাকা করে ফেলেছে, আর শুরু হবে তোমার উপরে আমার ভালোবাসার অত্যাচার নুহাস ফারিহা গাল টিপে বলল। বাসর রাতের 12টা যদি না বাজাই তো আমার নাম ফারিস্তা ফারিহা ফাজনা ফারিহা নুহাসের গলা ধরে বলল। লেগে গেল দুইজন মারামারি, অনেক কষ্টের পর এক হয়েছে হোক না একটু মধুর মিলন। নিচে আসা জানা গেল দুইজনের বিয়ে ঠিক, ফারিহাও সম্মতি দিয়েছে। দুই বন্ধু বেয়ানে রূপান্তরিত হল। পুরো বাড়ি খুশির আমেজে মেতে উঠেছে, সবার ইচ্ছা পূরণ হচ্ছে। মোহকে নিয়ে বুকে শুয়ে আছে ফারিস, মোহর মাথায় হাত বুলাচ্ছে। আমার জীবনের রংধনু আপনি মোহ বলল, অমনি ফারিস নিজের চুমু দিয়ে মোহকে তার ভালোবাসার রংধনুতে রাঙিয়ে দিল। সমাপ্ত।